যারা ক্লাস 9-10 এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যতগুলো কোয়েশ্চেন আছে 1 থেকে 11 পর্যন্ত এই ভিডিওতে আমরা সবগুলো কমপ্লিট করে দিব এবং প্রতিটা প্রশ্নের উত্তর আমরা প্যাসেজ থেকে এরকমভাবে দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দিব যে কোথা থেকে এর কোয়েশ্চেনের উত্তর হলো, কোথা থেকে বি এর হলো, কোথা থেকে সি ডি ই হলো, সেটা এরকমভাবে আমরা দাগ দিয়ে দিয়ে বুঝিয়ে দিব তোমাদেরকে, যাতে করে তোমাদের কোনো অ্যান্সারই মুখস্থ করতে না হয়। এমনকি শেষে যেটা আছে ডায়ালগ, সেটা কিভাবে তুমি একটা ডায়ালগ পড়ে সবগুলো ডায়ালগ লিখে ফেলতে পারবে সেই শর্টকাটও দেখিয়ে দিব। আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম কবিতা। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মুন্নি, থ্যাংক ইউ মুন্নি। তাহলে চলো আমরা 1 নং প্রশ্নের উত্তর থেকে শুরু করি, যেখানে এমসিকিউ থাকে ফার্স্ট পেপারে। আজকে তোমাদেরকে এরকমভাবে দেখিয়ে দিব যে কোনো কিছু না পারলেও যাতে তোমরা প্যাসেজ থেকে উত্তরটা বের করে করে দিতে পারো। দেখো, আমরা প্যাসেজের মধ্যে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এখান থেকে জি এর প্রশ্ন হয়েছে, এখান থেকে এফ এর প্রশ্ন হয়েছে। তো চলো আমরা প্রশ্ন বাই প্রশ্নটা দেখি, এরপর আমরা উত্তরগুলো দেখব কোথা থেকে কোন উত্তরটা হচ্ছে। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো, উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, অর্থাৎ আমরা প্রকৃতির ধ্বংসলীলা নিয়ন্ত্রণ করতে পারি। তোমাদেরকে 4টা অপশন দেওয়া থাকবে। প্রথম অপশনটা এই প্রশ্নে সেটা হলো, ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। দ্বিতীয় অপশন, ইফ উই ডিপেন্ড অন দ্য ফোর্স অফ নেচার, যদি আমরা প্রকৃতির শক্তির উপর নির্ভর করি। 3 নম্বর হলো, ইফ উই মেক দ্য রেস্কিউ টিম, যদি আমরা উদ্ধারকারী দল গঠন করি। 4 নম্বর হলো, ইফ উই ইউজ টেকনোলজি, যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি। বলো এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে 1 নাম্বারটা, ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, অর্থাৎ যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। উত্তরের কারণটা কি বলতো? কারণটা হলো, প্যাসেজের শেষে বলা হয়েছে দ্রুত পদক্ষেপ নিতে না পারলে দুর্গত মানুষের সংখ্যা বাড়বে, অর্থাৎ প্রকৃতির ধ্বংসলীলা কমাতে আমাদের সচেতন হওয়া এবং সময় মতো দায়িত্ব পালন করা বা ওয়াদা রক্ষা করা জরুরি। এখানে দেখো, আমাদেরকে যে প্যাসেজটা দেওয়া ছিল এটা ছিল প্যাসেজটা প্রথম মডেলের, এবং এই যে শেষে এই লাইনটাতে দেখো বলছে, ইফ উই ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ। একদম শেষের দিকে এই যে আমরা কিন্তু লাইন বাই লাইন অনুবাদও দিয়ে দিয়েছি। দেখো, বলতেছে যে আমরা যদি জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নিতে না পারি, তবে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। এখানে কিন্তু আমাদেরকে পরিবর্তনের সাথে, জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে বলা হচ্ছে। তো মানিয়ে নেওয়া মানেই কিন্তু সতর্ক থাকা, তাই না? তাই কিন্তু এখানে আমাদের এই উত্তরটাকে সিলেক্ট করতে হবে যে যদি আমরা সচেতন হই, সতর্ক থাকি এবং আমরা যদি পরিবেশের ক্ষতি নিজেরা না করি, তাহলে কিন্তু প্রকৃতিও কিন্তু আমাদেরকে ধ্বংস করবে না। আমাদের আগের ভিডিওটিতে শামসুন নাহার কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম শামসুন নাহার। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রানা, থ্যাংক ইউ রানা। এরপর দেখো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, এটা হলো দ্য অপোজিট ওয়ার্ড অফ গ্রিডি ইজ, অর্থাৎ গ্রিডি যে শব্দটা আছে এই শব্দের বিপরীত শব্দ কি? দেখো বলছে অপোজিট, অপোজিট মানে বিপরীত। তো গ্রিডি এর অর্থ কি আগে সেটা আমাদের জানতে হবে। গ্রিডি মানে হলো লোভী। তো এখানে যে 4টা অপশন দেয়া আছে, এই 4টার মধ্যে কোনটা দিয়ে লোভীর বিপরীত বোঝায় সেটা আমাদের দেখতে হবে। তো লোভীর বিপরীত কি হবে? যে নির্লোভ, যার কোনো লোভ নেই। প্রথমটা হলো ডিজায়ার্ড, কাঙ্ক্ষিত। দ্বিতীয়টা হলো সেলফিশ, স্বার্থপর, যে নিজের স্বার্থের জন্য কাজ করে, তার মানে এটা তো লোভীর মতোই বোঝায়। এরপর 3 নম্বর হলো আনসেলফিশ, নিঃস্বার্থ, যার কোনো বিন্দু পরিমাণ লোভ নাই। এরপর 4 নম্বর হলো ভোরাইশাস, মানে পেটুক, অতিভোজী, মানে যে বেশি বেশি খায় আর কি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি উত্তরটা হবে আনসেলফিশ। উত্তরের কারণটা কি? গ্রিডি মানে হলো লোভী বা স্বার্থপরের মতো সবকিছু গ্রাস করতে চাওয়া, এর বিপরীত অর্থ হলো নিঃস্বার্থ বা আনসেলফিশ। এই যে এই লাইনটা কিন্তু আমাদের এখানে ছিল একটু উপরে, এই যে দ্য গ্রিডি যমুনা, এখানে যমুনাকে লোভী বলা হয়েছিল। এটা কিন্তু তুমি সরাসরি প্যাসেজের মধ্যে পাবে না উত্তরটা, একটু মাথা খাটাতে হবে, কারণ প্রশ্নটার মধ্যেই বলছে যে অপোজিট ওয়ার্ড বলতে হবে এটার। তাই কিন্তু এটার উত্তরটা এটা হচ্ছে, এখানে একটু মাথা খাটাবা। এরপর সি নাম্বার কোয়েশ্চেনটা হলো, দ্য ওয়ার্ড হার্শ কুড বি রিপ্লেসড বাই, হার্শ শব্দটার যা দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। খেয়াল রাখবে, তোমাদের কিন্তু সাধারণত 7টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নই এই ওয়ার্ড রিলেটেড থাকে,
বেশিরভাগ সময় 3টা বা কোনো সময় 2টা থাকতে পারে। আর বাকি 4টা কোয়েশ্চেন থাকে হলো তোমাদের সরাসরি প্যাসেজ থেকে। তো দ্বিতীয় এটাও দেখো ওয়ার্ড রিলেটেড, বলছে যে হার্শ শব্দটা কি দিয়ে রিপ্লেস করা যাইতে পারে। রিপ্লেস করা যাইতে পারেই মানে বুঝে নিবা সমার্থক, মানে এইটার সমান অর্থ প্রকাশ করে অন্য কোন শব্দটা নিচে থেকে। প্রথমে বুঝো হার্শ মানে কি। হার্শ মানে হলো কঠোর বা নিষ্ঠুর শব্দ। এটার প্রথম যেই অপশনটা দেওয়া আছে সেটা হলো ইনডালজেন্ট, মানে হলো প্রশ্রয় দানকারী, এটা হবে না। দ্বিতীয়টা সফট, খুব নরম বোঝায় যেটা, এটাও হবে না, কারণ কঠোরের বিপরীত হলো নরম। এটা তোর বিপরীত বলেনি, সমার্থক বলছে। মানে এই শব্দটাকে কোন শব্দ দিয়ে রিপ্লেস করা যায় যাতে অর্থ একই থাকে। হেজি দেখো বলছে, হেজি মানে অস্পষ্ট, মানে কুয়াশাচ্ছন্ন এরকম কিছু, তো হেজিও হবে না। শেষেরটা হলো গ্রিম। গ্রিম মানে হলো ভয়াবহ বা নিষ্ঠুর, তার মানে এটার সাথে এটা কিন্তু হচ্ছে, তাইলে উত্তরটা হবে এইটা। এই যে উত্তরের কারণ দেওয়া আছে, হার্শ বলতে এখানে নিষ্ঠুর বা কঠিন বাস্তবতাকে বোঝানো হয়েছে। অপশনগুলোর মধ্যে গ্রিম শব্দের অর্থ ভয়াবহ বা নিষ্ঠুর, তাই এটি সঠিক প্রতিশব্দ। এরপর ডি নাম্বার, উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, আমরা প্রকৃতির এই বিপর্যয় নিয়ন্ত্রণ করতে পারি। এটার অ্যান্সারটা কোনটা হবে? শেষেরটা। ইফ উই আর কেয়ারফুল অ্যান্ড ট্রু টু আওয়ার ওয়ার্ড, অর্থাৎ এই যে যদি আমরা সচেতন হই এবং আমাদের কথার প্রতি সত্যনিষ্ঠ থাকি। এই কোয়েশনটা কিন্তু এ নাম্বার কোয়েশন হচ্ছিল, মানে ওইটার মতোই পুরোপুরি, জাস্ট হালকা একটু ঘুরিয়ে দিয়েছে। তো এটা উত্তরের কারণটা কি, এটি কিন্তু প্রথম প্রশ্নের মতোই জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় আমাদের সচেতনতা এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ বা কথা রাখা প্রকৃতির বিপর্যয় হ্রাসে সহায়তা করতে পারে। এরপর ই নাম্বার কোয়েশ্চেনটা হলো, হোয়াট ইজ দ্য কনটেক্সচুয়াল মিনিং অব দ্য ওয়ার্ড কনজিউমড। এই পাঠ্যপুস্তক অনুযায়ী কনজিউমড শব্দটির অর্থ কী? কনজিউম মানে আগে বোঝো, কনজিউম মানে হলো খেয়ে ফেলা বা খাওয়া, ভোগ করা। তো এইটা অনুযায়ী কি হতে পারে অর্থ? ডিক্রিজড, ডিক্রিজ মানে তো কমে যাওয়া। ডিকেইড মানে হলো ক্ষয় হওয়া। ডিস্ট্রয়েড মানে ধ্বংস হওয়া। আর সেটা হলো টু ইউজ সামথিং, কোনো কিছু ব্যবহার করা। তো আমরা বুঝতে পারতেছি এখানে ডিস্ট্রয় বা ধ্বংস করা বোঝাবে। প্যাসেজে কনজিউমড দিয়ে নদী ভাঙ্গন মেহেরজানের জমি জমা গ্রাস করা বা ধ্বংস করা বুঝিয়েছে, তাই এখানে ডিস্ট্রয়েড সবচেয়ে সঠিক অর্থ বহন করে। আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপরে এক নম্বর দেখো, ওয়ান্স মেহেরজান ওয়াজ, এক সময় মেহেরজান ছিল, কীরকম ছিল? ইমপোভারিস্ট, দরিদ্র বা রিক্ত। 2 নম্বর সলভেন্ট, সচ্ছল। 3 নম্বর পুয়ার, গরিব। 4 নম্বর ইনসলভেন্ট, অসচ্ছল। এখানে দেখো, এখানে একটা টুইস্ট আছে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, এটা সরাসরি কিন্তু দেয়া নেই। তুমি যদি দেখো প্যাসেজের মধ্যে, চলো আমরা যাই। এই যে এক নম্বরে বলছেন, নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, মানে খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছুই ছিল। কি ছিল? আ ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাইভাল ল্যান্ড, মানে চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটল, মানে গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল, অনেক কিছুই ছিল। যদি একজন মানুষের পরিবার, চাষযোগ্য জমি এবং গরু ছাগল থাকে, তখন তার ফ্যামিলির অবস্থাটা কেমন হয়? সে কিন্তু সচ্ছল থাকে, তাই না? তো এখানে ওয়ান্স মেহেরজান ওয়াজ, এক সময় মেহেরজান কেমন ছিল? এখানে কিন্তু আমরা দিব সলভেন্ট, সচ্ছল ছিল। সলভেন্ট মানে সচ্ছল, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, এটা কিন্তু সরাসরি দেয়া নেই, দেয়া আছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে। এখানে তোমার বুঝে নিতে হবে নিজের মাথা খাটিয়ে, ঠিক আছে? তো এটার উত্তরের কারণটা আমরা দেখে নিলাম ইতিমধ্যেই। মেহেরজানের এক সময় জমি, ঘরবাড়ি এবং গবাদি পশু ছিল, যার অর্থ হলো সে এক সময় অভাবী ছিল না, বরং সচ্ছল বা অবস্থাপন্ন ছিল। এরপর জি নাম্বার, উইসপারিং উইন্ড ইজ দ্য, অর্থাৎ উইসপারিং উইন্ড বলতে কি বোঝায় আসলে? উইসপারিং মানে হলো শো শো করা বাতাস, উইসপারিং উইন্ড। প্রথমটা বলছে আমাদেরকে উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপার থেকে বয়ে আসা বাতাস, না এটা না। দ্বিতীয়টা দেখো, উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, মানে বাতাস যা শো শো বা ফিস ফিস শব্দে প্রবাহিত হয়। আমরা কিন্তু বুঝে ফেললাম, এই যে উইসপারিং মানে আমরা বুঝতে পারতেছি শো শো করা। আবার এখানে একটা ওয়ার্ড আছে দেখো, হিসিং সাউন্ড, হিসিং মানেই কিন্তু শো শো করা। তাহলে এই জি এর অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা, বাতাস যা শো শো বা ফিস ফিস শব্দে প্রবাহিত হয়। এটার উত্তরের কারণ কি? হুইসপারিং মানে হলো ফিসফিস করা। বাতাসের গতির সাথে যখন কোনো মৃদু শো শো বা ফিসফিস শব্দ যুক্ত হয়, তখনই তাকে হুইসপারিং উইন্ড বলা হয়। এটাও কিন্তু আমাদেরকে দেয়া আছে এখানে।
একদম উপরের দিকে এই যে দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। এখানে উইসপারিং উইন্ড থাকলেও সরাসরি কিন্তু অ্যান্সার কোনটা হবে সেটা বলা নাই। এটা আমাদের বুঝে নিতে হবে এই ওয়ার্ডের দিকে, ওয়ার্ডের মিনিংয়ের দিকে খেয়াল করে। আজকের মডেলের সবগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের জন্য কিন্তু আমরা মোট 20টা মডেল এরকমভাবে সলভ করেছি। দেখো প্রতিটার আমরা প্যাসেজ দিয়েছি, এরপর প্যাসেজের কোন জায়গায় সেটার উত্তর আছে সেটা মার্ক করে দিয়েছি এরকমভাবে। এরপর প্রতিটা প্যাসেজের লাইনের লাইন বাই লাইন অনুবাদ দিয়ে দিয়েছি। এরপর প্রতিটা প্রশ্নেরই আবার আমরা এরকম অনুবাদ, তারপর প্রতিটারই যেই ইয়েগুলো আছে অপশনগুলো সেগুলোর অনুবাদ প্লাস অ্যান্সার এবং অ্যান্সারের কোন কারণ ওই কারণটাও দিয়ে দিয়েছি। এরপর কিন্তু এই যে এখানে প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু আমরা দাগ দিয়ে দিয়েছি যে এটার মধ্যে এই অ্যান্সার, যেমন এখানে জি এর অ্যান্সার আছে, এরকম কিন্তু আমরা লাইনে প্রতিটারই দিয়ে দিয়েছি। তোমাদের জন্য আমরা মোট 20টা মডেল, একদম শেষ পর্যন্ত যাও, এটা হলো লাস্টটা। এখানে দেখো মোট 20টা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি মডেল এরকমভাবে সলভ করে। তোমরা যদি এটা কিনতে চাও তাহলে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। যারা 2 নং প্রশ্নের উত্তর দিতে গেলে সমস্যায় পড়ো, আজকের ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যদি কিছু নাও বুঝো তবুও কিন্তু এখান থেকে উত্তর বের করে দিতে পারবে, কারণ আমরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি প্যাসেজ থেকে উত্তর বের করতে পারো। আমাদের আগের ভিডিওটিতে ইয়াসমিন আক্তার খানম লিখেছে, ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম ইয়াসমিন। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে বাঁধন, থ্যাংক ইউ বাঁধন। প্রথম কোয়েশ্চেনটা হলো, ওয়াই ডিড দ্য মার্টার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস ইন 1952? 1952 সালে শহীদরা কেন জীবন উৎসর্গ করেছিল? ধরো তুমি অর্থ বুঝো না, অর্থ বাদ দাও, তুমি কিভাবে শুরু করবে অ্যান্সারটা? সাবজেক্ট থেকে। দেখো তো এটা কোন টেন্সে আছে? ডিড দিছে কিন্তু, তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তাই না? অতীতে আছে। অতীতে যদি থাকে তাহলে যেই মূল ভার্বটা থাকে স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, ওইটাকে কিন্তু আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। শুরু করব কোথা থেকে? এই যে সাবজেক্ট দ্য মার্টার্স থেকে। তাহলে শুরু করলাম দ্য মার্টার্স, এই যে দ্য মার্টার্স স্যাক্রিফাইসড। খেয়াল করো এখানে কিন্তু স্যাক্রিফাইস ছিল, যেহেতু এখানে ডিড আছে সেজন্য আমরা এটাকে ইডি যুক্ত করব, এটাকে অতীতে নিয়ে যাব। এরপর বাকিটা দেয়ার লাইভস, এই যে দেয়ার লাইভস। এরপর আমরা সরাসরি চলে যাব এখানে। এটার উত্তরটা দেওয়া হয়েছে এই যে এখানে দেখো, বলছে মার্টার্স হু লেড ডাউন দেয়ার লাইভস। পাইছো তো? দেয়ার লাইভস এখানেও কিন্তু প্রশ্নে আছে, এই যে দেয়ার লাইভস। এখানে বলছে স্যাক্রিফাইস মানে হলো উৎসর্গ করা, আর এখানে স্যাক্রিফাইস না বলে তারা বলছে লেড ডাউন, একই অর্থ, মানে হলো উৎসর্গ করে দেওয়া, বিলিয়ে দেওয়া। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম লাইভস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। তাহলে আমরা কিন্তু এখানে দেয়ার লাইভস এবং 1952 এই লাইনে পাইছি, এবং কারণটাও পেয়ে গেছি কেন লাইভসের পরে দেওয়া আছে টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ। এটা আমরা সরাসরি এখান থেকে তুলে দেবো, এই যে টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952। অ্যান্সারটা তাহলে আমাদের হয়ে গেল। বাকিটুকু এখান থেকে আমরা তুলে দিলেই, এই পর্যন্ত তুলে দিলাম, এই টু থেকে নিয়ে এইটুকু দিলেই কিন্তু আমাদের এটার অ্যান্সারটা হয়ে গেল।
এটার তুমি যদি উত্তরের অনুবাদটা দেখে নিতে চাও, পড়ে নিতে পারো যে 1952 সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। ধরো তুমি অর্থ বুঝো না, তাহলে অর্থ বাদ দাও, আমরা কিন্তু এমনিতেই বুঝে ফেললাম। এরপর বিয়ের কোয়েশ্চেনটা দেখো, ওয়ার ডিড দ্য প্রসেশন রিচ বিফোর দ্য ইনসিডেন্ট। এখানে দেখো আমরা আগের মতোই এখানে পাইলাম হলো ডিড, মানে পাস্ট টেন্সে অতীত নিয়ে কথা। তাহলে আমরা কিন্তু এই যে মূল ভার্ব আছে রিচ, এটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, আর এখান থেকে শুরু করব দা থেকে। দ্য প্রসেশন রিচকে বানাবো রিচড। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হলো দ্য প্রসেশন রিচড, এরপর নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। এবার আমরা দেখে নিই কোথায় আছে এটার অ্যান্সারটা। এই যে এটার অ্যান্সার আছে এখানে, দ্য প্রসেশন রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। তাহলে এখানে কিন্তু আমরা প্রথমেই খুঁজবো যেই মূল কিওয়ার্ডটা আছে, ঠিক আছে? মূল কিওয়ার্ড কোনটা দিয়ে আমরা প্যাসেজে খুঁজলে পাবো সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কিওয়ার্ড কোনটা? প্রসেশন, মানে মিছিল নিয়ে কথা হচ্ছে। তো আমরা এখানে মিছিল প্রসেশনটা বের করব, কোথায় আসছে? এখানে আছে, এই যে দ্য প্রসেশন। তাইলে এখানে এটার উত্তর আছে, তাহলে এইটুকু লিখে দাও, দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। তাহলে এই বিয়ের অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল, এটাই অ্যান্সার। এরপর দেখাও সি নাম্বারে বলছে, ওয়াই ডিড পাকিস্তান গভর্নমেন্ট আউটল মিটিংস অ্যান্ড র্যালিজ ইন 1952। অনুবাদ আমরা দিয়েছি, ধরে নিলাম অনুবাদ পারো না, আমরা অনুবাদ দেখবই না। আবার এখানে কিন্তু ডিড, তাহলে আমরা কিন্তু এটাকে আবার পাস্ট টেন্সে নিয়ে যাব। এই যে আউটল মূল ভার্ব, এটাকে ভি2 করবো, আউটলড। আর শুরু করব কোথা থেকে? এই যে দ্য গভর্নমেন্ট থেকে, দ্য গভর্নমেন্ট আউটলট। গভর্নমেন্ট কিন্তু এটাকে নিষিদ্ধ করেছিল। অথবা আমরা পাকিস্তান গভর্নমেন্ট এখান থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে এখান থেকে দিতে পারো পাকিস্তান গভর্নমেন্ট অথবা দ্য গভর্নমেন্ট, একই হবে। তো আমরা পাকিস্তানও দিতে পারি। ধরো এখানে যেহেতু দেয়া আছে প্রশ্নে পাকিস্তান, তাইলে আমরা দায়ের জায়গায়ও কিন্তু পাকিস্তান দিয়ে শুরু করব। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হলো পাকিস্তান গভর্নমেন্ট আউটলাউড মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ দ্য মুভমেন্ট। এবার এটা আমরা অ্যান্সারটা দেখি, খুঁজে কোথায় আছে। এই যে দেখো এখানে প্যাসেজে, দ্য গভর্নমেন্ট আউটলাউড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। টু স্টপ ইট, টু স্টপ কি? স্টপটা কিন্তু হলো মুভমেন্টটা, তাই না? এই যে এখানে কিন্তু দেয়া আছে টু স্টপ ইট, এর আগের লাইনটা তুমি দেখো, এই যে দেখো এখানে বলা হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট মানে হলো আন্দোলনটাকে বন্ধ করতে। তাই এখানে যে ইট দেয়া আছে, ইটের জায়গায় কিন্তু আমরা ইট দিব না, কারণ ইট, এই যে মুভমেন্ট, এটাকে কিন্তু রেফার করতেছে। তাই আমরা ওইখান থেকে মুভমেন্টটা এনে এখানে দেব। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল এখান থেকে পাকিস্তান গভর্নমেন্ট আউটলাউড। এই যে পাকিস্তান গভর্নমেন্ট আউটলাউড মিটিংস অ্যান্ড র্যালিজ, এই যে এখান থেকে প্রশ্ন থেকেই নিলাম মিটিংস অ্যান্ড র্যালিজ, কেন? টু স্টপ দ্য মুভমেন্ট। এখান থেকে এইটুকু নিলাম শুধু, এই যে টু স্টপ, টু স্টপ ইটের জায়গায় দিব দ্য মুভমেন্ট। ওকে, তাহলে এটার অ্যান্সারটা হয়ে গেল। এরপর ডি নাম্বারটা দেখো, ওয়াই ডিড পুলিশ কিল সালাম, রফিক, বরকত অ্যান্ড জাব্বার। এবারও আমরা অনুবাদ দেয়া আছে, তোমরা পড়ে নিতে পারো, অনুবাদ পড়বো না আমরা, কারণ আমরা অনুবাদ পারি না। ধরো এইবার এটার অ্যান্সারটাও আমরা আগের মতোই দেই, দ্য পুলিশ কিল্ড সালাম। এখানে এই যে পুলিশের আগে দা দিবা, দ্য পুলিশ কিল্ড সালাম, রফিক, বরকত অ্যান্ড জাব্বার, এই নামগুলো দেওয়ার পর এবার আমরা ওইখানে উত্তরটা খুঁজি। এই যে এখানে দেখো বলছে, ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন। তো এখানে আমরা অ্যান্সারটা এরকমভাবেই সাজাবো, দ্য পুলিশ কিল্ড সালাম, রফিক, বরকত। এখান থেকে কিন্তু নিয়েছি আমরা পুলিশ। তাইলে এ পর্যন্ত দেওয়ার পর আমরা লিখব বিকজ, এটার একটা কারণ আমরা নিজেরা দিব, বিকজ এরপর কারণ দিয়ে লিখব দে ডিফাইড। এই যে এখান থেকে, এই যে এখান দিয়ে আছে না, ডিফাইড দ্য ল। তো ডিফাইডের আগে কিন্তু আমাদের একটা প্রোনাউন লাগবে, যেটা এই সবাইকে বোঝাবে। এই কারণ দেব আমরা বিকজ, কারণ, দে, তারা। এরপর বাকিটা তুলে দিব, ডিফাইড দ্য ল অ্যান্ড ব্রট আউট আ পিসফুল প্রোটেস্ট প্রসেশন। এই যে এখান থেকে এই পর্যন্ত শুধু লিখে দিব, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এরপর লাস্ট আরও একটা কোয়েশ্চেন আছে, দেখো, হোয়ার ডিড জিন্না গিভ দ্য ডিক্লারেশন ফার্স্ট। এবার আমরা অনুবাদটা দেখব না, সরাসরি উত্তরে চলে যাই।
এই যে জিন্না থেকে শুরু করতে পারো, বা তার পুরো নাম তুমি একটু যদি বুদ্ধি কাটিয়ে পুরো নামটা দাও তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যায়, মুহাম্মদ আলী জিন্না। তাহলে এখান থেকে দাও মুহাম্মদ আলী জিন্না বা শুধু জিন্না। এরপর এখানে যে ভার্বটা দেয়া আছে গিভ, এটাকে আমরা কি করব, পাস্ট টেন্সে নিয়ে যাব, ডিড যেহেতু আছে। তাহলে গিভকে আমরা গেভ বানাবো। তাহলে জিন্না গেভ, এরপর দ্য ডিক্লারেশন কোথায় দিয়েছিল। এবার আমরা দেখি উত্তরটা খুঁজ। এই যে একদম উপরে এখানে ডিক্লার্ড ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকাতে দিয়েছিল। তাহলে এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। তো এখানে আমরা এইটুকু লেখার পর দিব আমরা ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা, সরাসরি কিন্তু এখানে আছে এই যে ডিক্লার্ড ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা। এই প্রশ্নটা নিয়ে এতদিন তোমরা কত ভয়ে ছিলা, তাই না? দেখলা আজকে আমরা কত সহজে এটা কিন্তু বুঝে ফেললাম। এখন কিন্তু তুমি যদি কিছু নাও পারো, এরকমভাবে কিন্তু কিওয়ার্ডগুলো ধরে ধরে প্রশ্ন থেকে উত্তরটা এরকমভাবে সিস্টেমে নিয়ে নিয়ে পুরোটার অ্যান্সার কিন্তু করে ফেলতে পারো এবং 10-এ 10 কিন্তু তুলে ফেলতে পারো। ইংলিশ ফার্স্ট পেপারের 3 নং প্রশ্নের উত্তর দিতে গেলে যারা অনেক প্রবলেম ফেস করো, আজকের এই ভিডিওটা যদি তুমি পুরোটা দেখো তাহলে এইখানে আর কোনোই প্রবলেম ফেস করবে না, পুরোটা একদম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আগের ভিডিওটিতে উম্মে কুলসুম লিখেছে থ্যাঙ্কস ভাইয়া, ওয়েলকাম উম্মে কুলসুম। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জিয়াউল, থ্যাংক ইউ জিয়াউল। আজকের প্রশ্নের প্রথম লাইনটা হলো দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস, ওয়ান ইজ রিনিউয়েবল অ্যান্ড দি আদার ইজ নন রিনিউয়েবল। অর্থাৎ শক্তির প্রধানত দুইটা ধরন রয়েছে, একটি হলো নবায়নযোগ্য এবং অন্যটি হলো অনবায়নযোগ্য। তুমি যদি এখানে খেয়াল করো তাহলে দেখবে এই যে আদার ওয়ার্ডটা, সেটা কিন্তু সরাসরি আমাদের দেয়া নেই। দেখো এখানে শুধু আমাদের প্যাসেজে বলছে যে দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস, ওয়ান ইজ রিনিউয়েবল অ্যান্ড দ্য নন রিনিউয়েবল, মানে একটা রিনিউয়েবল এবং আরেকটা হলো নন রিনিউয়েবল। জাস্ট এতটুকুই বলছে যে শক্তির প্রধানত দুইটা ধরন আছে, একটা নবায়নযোগ্য এবং অন্যটি অনবায়নযোগ্য, কিন্তু এখানে আদার কথাটা বলা নাই। তো এখানে আমরা কেন আদার দিব? উত্তরের কারণটা হলো প্যাসেজে বলা হয়েছে শক্তির দুইটা ধরন। ইংরেজিতে দুইটা জিনিসের মধ্যে একটির কথা যদি আগে বলা হয় তাইলে পরেরটার আগে আমাদের স্বাভাবিকভাবেই আদার শব্দটি বসাইতে হয়। এটা হলো ইংলিশের একটা নিয়ম। সেজন্য কিন্তু এই প্যাসেজের মধ্যে আদার না থাকা সত্ত্বেও, এই যে এই লাইনটার মধ্যে খেয়াল করো এখানে আদার নাই, তারপরেও কিন্তু এটা আমাদের আদার এখানে দিতে হবে। দ্বিতীয়টা, hydrocarbon or fossil fuels are energy sources that are non-renewable. We have to face real big problems if we rely on them. অর্থাৎ হাইড্রোকার্বন বা জীবাশ্ম জ্বালানি হলো অনবায়নযোগ্য শক্তির উৎস। আমরা যদি এগুলোর উপর নির্ভর করি তবে আমাদের বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই যে এখানে রিলাই হলো উত্তরে কেন হলো, কারণ প্যাসেজে উল্লেখ আছে যে রিলায়েন্স অন দ্যাম পজেস রিয়াল বিগ প্রবলেম। এখানে রিলায়েন্সের অর্থ হলো নির্ভরতা। এই নির্ভরতার শব্দটি ভার্ব হিসেবে রিলাই বা নির্ভর করা হয়ে শূন্যস্থানে বসেছে। তুমি যদি খেয়াল করো এই যে রিলায়েন্স শব্দটা, এটা হলো একটা নাউন আর রিলাই হলো ভার্ব। আমাদের এখানে কিন্তু সাবজেক্টের পরে একটা ভার্ব দরকার, তাই না? এখানে কিন্তু সাবজেক্টের পরে কখনোই নাউন বসে না, আমাদের ভার্ব লাগবে। তুমি যদি প্যাসেজের মধ্যে একটু খেয়াল করো তাহলে দেখো এখানে কি লেখছে, রিলায়েন্স অন দ্যাম পজেস রিয়াল বিগ প্রবলেমস। তো এখানে এই রিলায়েন্স কথাটা প্রথমে যেটা আছে সেটা হলো নাউন। এই রিলায়েন্স নাউনটাকে যখন আমরা সাবজেক্টের পরে নিব তখন কিন্তু সেটাকে ভার্ব বানাতে হবে, সে কারণেই আমরা রিলায়েন্স থেকে রিলাই ভার্বে পরিণত করেছি। এরপর ফসিল ফিউলস লাইক অয়েল, কোল, গ্যাস এটসেট্রা আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড সো দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দ্যাম। দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য নিয়ার ফিউচার। এখানে আমরা দুইটা উত্তর দিতে পারি, ফিউচার দিতে পারি বা ডিকেডস দিতে পারি। কেন আমরা একটু পরেই দেখতেছি। জীবাশ্ম জ্বালানিগুলো সসীম এবং একসময় এগুলো শেষ হয়ে যাবে। এগুলো অদূর ভবিষ্যতেই বা কয়েক দশকের মধ্যেই অনেক দামি হয়ে যাবে। এখানে দেখো উত্তরের কারণে বলা হয়েছে প্যাসেজে কামিং ডেকেডস বা আসন্ন দশকগুলো এর কথা বলা হয়েছে, যা ভবিষ্যতের সময়কে নির্দেশ করে, তাই এখানে ফিউচার বা ডিকেডস সঠিক। চলো আমরা প্যাসেজের মধ্যে দেখি এই লাইনটাকে কিভাবে দেয়া আছে। দেখো এখানে বলা হয়েছে সেকেন্ডলি দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডেকেডস, মানে এগুলো আগামী দশকগুলোতে
অত্যন্ত ব্যয়বহুল বা অনেক দামি হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদেরকে ডেকেডস দেওয়া বা দশক দেওয়া, তাহলে আমরা কিন্তু সরাসরি এখানে ডেকেডস থেকে ডেকেডসে দিতে পারি অথবা ফিউচার দিতে পারি। তোমরা কি করবা, যেহেতু এটা দেয়া আছে সরাসরি প্যাসেজে ডেকেডস, তাইলে তোমরা এই ডেকেডসটাই দিবা, ফিউচারটা দিবা না। তাহলে এটা দিলে আমাদের অ্যান্সারটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এটা কিন্তু সরাসরি আমরা পেয়ে গেলাম এখানে। কিছু কিছু আছে ফর্ম পরিবর্তন করতে হয়, যেমন আমরা উপরে বি নাম্বারটাই দেখেছি, আর কিছু কিছু সরাসরি পাওয়া যায়। এরপরটা দেখো, মোরওভার দে উইল বিকাম সো ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট দ্যাট ক্যান নট বি ডিনাইড অথবা ইগনোরড। এখানে দুইটা থেকে একটা অ্যান্সার দিতে পারো, ইগনোরডও দিতে পারো, ডিনাইডও দিতে পারো। এর অর্থটা হলো, তদুপরি এগুলো পরিবেশের জন্য এতটাই ক্ষতিকর হয়ে উঠবে যে তা অস্বীকার করা যাবে না। এখানে উত্তরের কারণটা হলো, প্যাসেজে জীবাশ্ম জ্বালানিকে টু ড্যামেজিং বলা হয়েছে। এই ক্ষতির মাত্রা এতই স্পষ্ট যে তা ডিনাইড বা অস্বীকার করা অথবা ইগনোরড বা উপেক্ষা করা অসম্ভব। চলো আমরা এটাকে দেখি প্যাসেজে কি দেয়া আছে। এই যে দেখো, এখানে বলা হয়েছে অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট। এটা অনেক বেশি পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। কিন্তু এখানে এই লাইনের উত্তরটা কিন্তু সরাসরি দেয়া নাই যে ডিনাইড বা ইগনোরড হবে। কিন্তু আমরা যদি এই পুরো লাইনটার অর্থর দিকে খেয়াল করি, তাহলে কিন্তু এটা আমাদের মাথায় এমনিতেই চলে আসে যে এগুলো পরিবেশের জন্য এতটাই ক্ষতিকর হয়ে উঠবে যে তা অস্বীকার করা যায় না। এই অস্বীকার করা যায় না কথাটাই আমাদের নিজে থেকে এনে এখানে ডিনাইড দিতে হবে। খেয়াল রাখবা, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, ক্যান নট বি হচ্ছে এখানে। তো ক্যান নট বি এর পরে অলওয়েজ কিন্তু V3 বসে, তাই আমরা ডিনাই থেকে ডিনাইড বানালাম। এখানে যে কোনো একটা দিতে পারো, ডিনাইড বা ইগনোরড, যে কোনো একটা দিলেই উত্তর হয়ে যাবে। এরপর, they have direct polluting impacts on Earth's environment that causes global warming. In contrast, renewable energy sources like wind and solar energy are constantly and naturally replenished. পৃথিবীর পরিবেশের উপর এগুলোর দূষণকারী প্রভাব রয়েছে। বিপরীতে নবায়নযোগ্য শক্তিগুলো ক্রমাগত ও প্রাকৃতিকভাবেই পুনরায় পূর্ণ হয়। এখানে উত্তরের কারণে দেখো, প্যাসেজে নবায়নযোগ্য শক্তির বিশেষ বৈশিষ্ট্য হিসেবে কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রেপ্লেনিশড শব্দগুলো সরাসরি ব্যবহার করা হয়েছে। তাই এখানে আমরা রেপ্লেনিশডই ব্যবহার করেছি, যে শব্দটা এখানে ব্যবহার করা সঠিক। তো চলো আমরা দেখি কি দেয়া আছে। এই যে দেখো, দেয়া আছে কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রেপ্লেনিশড। এখানে কিন্তু সরাসরি ওয়ার্ডটা দেয়া, তাই কিন্তু আমরা এখানে সরাসরি অর্থের সাথে মিলে যেহেতু, তাই এই ওয়ার্ডটা দিয়ে ফেলতে পারি। তাহলে এটাই হয়ে গেল এখানে এর উত্তর। আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছ। তোমরা যারা 4 নং প্রশ্নের উত্তর দিতে গেলে প্রবলেম ফেস করো, আজকের এই ভিডিওটা দেখলে আর কোনো প্রবলেম ফেস করবে না ইনশাল্লাহ, একদম পুরোটা কমপ্লিট করে দিব। দেখো, এটা হলো তোমাদের এই যে ফার্স্ট পেপার, এখানে থাকা প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন। আমাদের আগের ভিডিওটিতে মিতুল কমেন্ট করেছে, সো গুড স্যার, ওয়েলকাম মিতুল। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সাইদ, থ্যাংক ইউ সাইদ। এই প্রশ্নের প্রথম কোয়েশ্চেনটা হলো ক্রিস্টোফার কলাম্বাস, এখানে টাইমের ঘরে দেয়া আছে সেট সেল ইন। খেয়াল রাখবে অলওয়েজ যে এই যে উপরের ঘরটা, সেটা আসলে কি চাচ্ছে। এখানে কিন্তু চাচ্ছে টাইম, তার মানে এই ঘরে যতগুলো থাকবে এরকম খালি ঘর, সব জায়গায় টাইম বসবে। এরপর এখানে যেগুলো থাকবে সেখানে বসবে প্লেস বা জায়গার নাম, আর এখানে অ্যাচিভমেন্ট বা অর্জন কি করছে সেটা দেওয়া হবে। তো এখানে আমাদের প্রথমে দেয়া আছে হলো টাইম, সময়, মানে আমাদের এখানে সালটা দিতে হবে যে সালে কোনো একটা কিছু হয়েছে, কি হয়েছে। এবার আমরা পাশের লাইনে দেখি, বলছে ফ্রম স্পেন অ্যাক্রস দ্য আটলান্টিক, মানে স্পেন থেকে আটলান্টিকে দিয়ে। এবার চলো এই উত্তরটা সরাসরি আমরা এই যে প্যাসেজ থেকে দেখে নিই। দেখো, বলছে ইন 1492 কলাম্বাস সেট সেল ফ্রম স্পেন অ্যাক্রস দ্য আটলান্টিক। এটা কিন্তু সরাসরি দেয়া আছে আমাদের এখানে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম 1492। তো এখানে আমাদের উত্তরটা হয়ে গেল 1492। এবং এখানে দেখো বলছে ওয়ান্টেড টু উইন আ ট্রেড রাউট টু এশিয়া। এখানে আমরা উত্তরটা দেখি কোথায় দেওয়া আছে। দেখো, বলা হয়েছে হি হোপড টু ওপেন আপ আ ট্রেড রাউট টু এশিয়া। কখন? এই 1492 এর মধ্যেই, এই সালেই কিন্তু এইটা তিনি চেয়েছিলেন, আ ট্রেড রাউট টু এশিয়া, যেটা আমাদের এখানেও সরাসরি কিন্তু দেয়া আছে। এরপর দেখো তৃতীয় কোয়েশ্চেনটা আছে এখানে, বলছে ডেথ অফ কলাম্বাস, মানে ডাইড ইন, কখন মৃত্যুবরণ করেন। এখানে আমরা কিন্তু টাইমের ঘরে পাচ্ছি, তাইলে এখানে আমরা সময় খুঁজবো কখন মৃত্যুবরণ করছেন। একটু নিচে যাও, এই যে দেখো 3 নাম্বার এখানে পাইবা, হি রিটায়ার্ড টু সেভিলে ওয়ার হি ডাইড ইন 1506।
তাহলে সরাসরি এখানে ডাইড ইন দেয়া আছে 1506 সালে, সেটা আমরা সরাসরি উত্তরে উঠিয়ে দিলাম, এটাই অ্যান্সার। তারপরও দেখো 4 নাম্বারটা আছে এই যে প্লেসের ঘরে। প্লেস মানে কি জায়গা, তাইলে এটা কোন জায়গায় ঘটছে, এই যে মরছে উনি কোন জায়গাটায় সেটা কিন্তু আমাদের দিতে হবে। তাহলে দেখো এখানে দেয়া আছে সরাসরি সিভিলে। সিভিলে এটা একটা জায়গার নাম, জায়গাটা আমরা সরাসরি এখানে অ্যান্সারে উঠিয়ে দেবো, এটাই কিন্তু অ্যান্সার। তারপর 5 নাম্বার দেখো এখানে বলছে হি ওয়াজ মেড গভর্নর জেনারেল ইন অল দ্য ল্যান্ডস হোয়ার ডিসকভার্ড। এরপর এখানে দেওয়া আছে অ্যারেস্টেড ফর ব্যাড গভর্নেন্স। তো এখানে আমরা অ্যান্সারটা কি পাই? অ্যান্সারটা পাই এই যে এখানে, ইন 1493 কলম্বাস ওয়াজ মেড গভর্নর জেনারেল অফ অল দ্য ল্যান্ডস হি ডিসকভার্ডস। তাহলে এখানে আমরা গভর্নর জেনারেল পাইলাম, তারপর হি ডিসকভার্ড যে ল্যান্ডগুলো সেটাও পাইলাম, এই যে এটাও আছে। এরপর হি ওয়াজ মেড এ যে গভর্নর জেনারেল এটাও আছে। তাহলে আমরা শুধু সরাসরি সালটা উঠিয়ে দিব এখানে। তো সালটা কোনটা? এই যে 1943। তাহলে এটাই হলো অ্যান্সার, এখানে আমরা শুধু এটা বসিয়ে দিব। তোমরা যারা 5 নং প্রশ্নের উত্তর সামারি লিখতে গেলে প্রবলেমে পড়ো, তোমাদের জন্য আজকের ভিডিওটা। এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মুখস্থ না করে সরাসরি প্যাসেজ থেকে সামারি লেখা যায়। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, ওয়েলকাম জান্নাতুল। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইসরাত, থ্যাংক ইউ ইসরাত। প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখতে গেলে তোমাকে কিন্তু আগে ভালো করে প্যাসেজটা পড়তে হবে। যেহেতু আমরা মুখস্থ করব না, সরাসরি প্যাসেজ থেকে দিব, তাহলে তো অবশ্যই আমাদেরকে প্যাসেজটাকে ভালো করে পড়ে এটা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমেই প্যাসেজটা ভালো করে পড়ব, এরপর আমরা দেখো শুরু করব এভাবে। এটা কিন্তু কলম্বাস নিয়ে লেখা, ঠিক আছে? কলম্বাস একটা মানুষের নাম, ওনাকে নিয়ে লেখা। তো এই যে লিখবো এটা আমরা, সেটা তৈরির ধারাবাহিকতাটা আমরা আগে সেট করে নিব, যে প্রথমে আমরা উনি যে যাত্রা শুরু করেছিল সেটার উদ্দেশ্য কী ছিল সেটা লিখব। ভুল ধারণা ও প্রকৃতি আবিষ্কার সেটা লিখব। এরপর গভর্নর হওয়া ও গ্রেপ্তার হওয়া সেটা লিখব। এরপর বন্দি অবস্থায় ফেরত সেটা লিখব, এবং শেষে ওনাকে মৃত্যু যেই কথাটা উল্লেখ করা আছে ওইটা লিখে শেষ করে দিব। তো চলো প্রথম যেই লাইনটা এখানে আমরা লিখব প্যাসেজ থেকে, সেটা লিখব হলো এই যে এইটুকু, জাস্ট এতটুকু লিখলেই কিন্তু হবে পুরো সামারিটা। ধরো সর্বোচ্চ 4 লাইন বা 5 লাইন, এর বেশি কিন্তু লিখবে না। সামারি মানে হলো পুরো গল্পটা তোমাকে 4-5 লাইনের মধ্যে একদম শর্ট করে লিখতে হবে সব তথ্য সহ। তাই আমরা এখানে 4-5 লাইন লিখবই। যেটা আমরা এখানে লিখেছি সেটা চলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই। প্রথম লাইনটা আমরা লিখেছি এই যে এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে আমরা লিখেছি হলো In 1492, Christopher Columbus sailed from Spain to discover a trade route to Asia but accidentally discovered America. 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস এশিয়ায় বাণিজ্য পথ আবিষ্কারের জন্য স্পেন থেকে যাত্রা করেন, কিন্তু ঘটনাক্রমে আমেরিকা আবিষ্কার করে ফেলেন। এই যে দেখো এখানে আমাদেরকে দেয়া ছিল এই লাইনটা, ইন 1492 কলম্বাস সেট সেল ফ্রম স্পেন across the Atlantic, he hoped to open up a trade route to Asia. খেয়াল করো এই যে পুরো লাইনটা, এটা কিন্তু আমরা সরাসরি এখানে উঠাই দিইনি, আমরা কিন্তু সরাসরি এটা উঠাই নিই, আমরা কিন্তু কিছু কিছু জায়গায় একটু একটু পরিবর্তন করেছি। যেমন দেখো এখানে বলছে ক্রিস্টোফার কলম্বাস সেলড ফ্রম স্পেন, এখানে আমরা V2 দিয়ে লিখেছি সেলড ফ্রম স্পেন, কিন্তু আমাদেরকে এখানে মডেলে যেটা দেয়া ছিল সেটা হলো কলম্বাস সেট সেল ফ্রম স্পেন। এখানে আমরা সেট সেল না দিয়ে দিয়েছি সেলড ফ্রম স্পেন অ্যাক্রস দ্য আটলান্টিক। তো এরকম পুরোপুরি কিন্তু পুরো তোমরা লাইনটা উঠাই দিবে না, তাহলে কিন্তু স্যার নাম্বার দিবে না। একটু একটু করে পরিবর্তন করে তারপর কিন্তু এটা লিখতে হবে। তাহলে তোমরা দেখলা পুরো লাইনটাই কিন্তু আমরা এখানে লিখেছি, বাট এখানে একটু পরিবর্তন করেছি অর্থ ঠিক রেখে। এরপর দ্বিতীয় লাইনটা থেকে টু ডিসকভার আ ট্রেড রাউট টু এশিয়া এইটুকু দিয়েছি, বাট অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড আমেরিকা এটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তোমাকে ডিসকভার্ড আমেরিকা দেয়া নাই, তুমি যদি পুরোটা পড়ো তাহলে দেখবা যে উনি পুরো এই যে প্যাসেজটা, এটার যে উদ্দেশ্যটা যে তিনি এশিয়ার মধ্যে ট্রেড রাউট খুঁজতে গিয়ে, রাস্তা খুঁজতে গিয়ে তিনি আমেরিকায় আবিষ্কার করে ফেললেন, ওই জিনিসটা তুমি বুঝতে পারবো পুরোটা যদি তুমি পড়ো তখন। ওইটাই কিন্তু আমরা শেষে যে মূল উদ্দেশ্যটা এটা এখানে দিয়ে দিয়েছি, যে বাট হি অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড আমেরিকা, সে আমেরিকাকে ঘটনাক্রমে আবিষ্কার করে ফেলেন। এরপর দ্বিতীয় লাইনটা দেখো লিখেছি, হি মিস্টেকেনলি বিলিভড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড ওয়ার দ্য ইস্ট ইন্ডিজ। তিনি ভুলবশত বিশ্বাস করেছিলেন যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলো ছিল ইস্ট ইন্ডিজ।
এখানে দেখো এই লাইনটা আমরা নিয়েছি হলো এখান থেকে যে হি ফাউন্ড সাম আইল্যান্ডস হি বিলিভড ওয়ার দ্য ইস্ট ইন্ডিজ অফ হোয়াট ওয়াজ প্রিজিউমড টু বি দ্য এশিয়ান মেইনল্যান্ড হোয়াট হি রিয়েলি ডিসকভার্ড ওয়াজ এ কন্টিনেন্ট সোন টু বি নোন অ্যাজ আমেরিকা বাই দ্য ইউরোপিয়ানস। তুমি কিন্তু এটা বুঝতে পেরেছো যে এই যে আমেরিকা তিনি করে ফেলেছিলেন, আবিষ্কার করে ফেলেছিলেন, যেই জিনিসটাকে আমরা এই প্রথম লাইনের সাথে মিলিয়ে দিয়েছিলাম মূল উদ্দেশ্যর সাথে। এবং এইখানে তিনি যে ইস্ট ইন্ডিজ মনে করেছিলেন এই আইল্যান্ডগুলোকে, যেগুলো ক্যারিবীয় আইল্যান্ড, সেটা কিন্তু আমরা হালকা একটু লাইনের মধ্যে এখানে চেঞ্জ করে এটা লিখেছি যে হি মিস্টেকেনলি বিলিভড দ্য ক্যারিবিয়ান আইল্যান্ড ওয়ার দ্য ইস্ট ইন্ডিজ। জাস্ট অর্থটা তুমি ঠিক রাখবে এবং এখান থেকে হালকা একটু পরিবর্তন করে দিয়ে ফেলবো পুরো লাইনটা। এটুকু থেকে কিন্তু আমরা এই দ্বিতীয় লাইনটা লিখেছি। এরপর অলদো অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল ইন 1493 কমপ্লেন্টস অ্যাবাউট হিজ গভর্নেন্স লেড টু হিজ অ্যারেস্ট। যদিও 1493 সালে তাকে গভর্নর জেনারেল নিযুক্ত করা হয়েছিল, তার শাসনের বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তারের দিকে নিয়ে যায়। এই লাইনটা আমরা লিখেছি কোথা থেকে, একটু নিচে আসো, এই যে এখানে। ইন 1493 কলম্বাস ওয়াজ মেড গভর্নর জেনারেল অফ অল দ্য আইল্যান্ড হি ডিসকভার্ড, বাট দেয়ার ওয়ার কমপ্লেন্টস অ্যাবাউট হিজ রুল ইন হিসপ্যানিওলা। অ্যাজ এ রেজাল্ট কলম্বাস ওয়াজ অ্যারেস্টেড। এই পুরো লাইনটাকে আমরা শর্ট একটা লাইনে কিন্তু এতটুকু লিখে ফেলেছি যে অলদো অ্যাপয়েন্টেড গভর্নর জেনারেল ইন 1493 কমপ্লেন্টস অ্যাবাউট হিজ গভর্নেন্স লেড টু হিজ অ্যারেস্ট। এরপর আরেকটা লাইন লিখেছি, সেটা হলো এটা, হি ওয়াজ দেন সেন্ট ব্যাক টু স্পেন ইন চেইনস। এরপর তাকে শিকল দিয়ে বেঁধে স্পেনে ফেরত পাঠানো হয়েছিল। যে লাইনটা আমরা এখান থেকে পেয়েছি, অ্যান্ড সেন্ট ব্যাক টু স্পেন ইন চেঞ্জ। এখানে পুরো লাইনটাই আমরা সরাসরি দিয়ে ফেলেছি, হালকা একটু পরিবর্তন করে দেখো, হি ওয়াজ দেন সেন্ট ব্যাক, আর এখানে দেয়া ছিল হলো অ্যান্ড সেন্ট ব্যাক। এটাকে হালকা একটু মডিফাই করে আমরা হি ওয়াজ দেন সেন্ট ব্যাক দিয়ে বাকিটুকু লিখে দিয়েছি। এরপর শেষে আমরা লিখেছি ফাইনালি দ্য এক্সপ্লোরার পাসড অ্যাওয়ে ইন সেভিলে ইন 1506। পরিশেষে এই অভিযাত্রী 1506 সালে সেভিলে মৃত্যুবরণ করেন। যে লাইনটা আমরা সবশেষ এখান থেকে নিয়েছি যে হি রিটায়ার টু সেভিলে, সে সেভিলিতে রিটায়ার হয় এবং সেখানেই তিনি মারা যান হলো ওয়ার হি ডাইড ইন 1506, মানে তিনি সেখানেই আবার 1506 সালে মারা যান। এটাকে হালকা একটু মডিফাই করে আমরা লিখেছি ফাইনালি দ্য এক্সপ্লোরার, ওনাকে আমরা অভিযাত্রী হিসাবে এখানে সম্বোধন করেছি। এরপর পাস্ট হয়ে মৃত্যুবরণ করেন ইন সেভিলেতে ইন 1506 সালে। এটা কতটা সহজ তা তো তোমরা দেখতেই পেলে। এটা কিন্তু আমরা সরাসরি এরকমভাবেই এখান থেকে বের করে দিতে পারি, যার কারণে এটা যদি তোমরা এরকমভাবে শিখো তাহলে কিন্তু মুখস্থ আর করতে হবে না, লাইনের পর লাইন 5-6টা সামারি একটুও মুখস্থ করার দরকার নেই। তোমরা শুধু সামারিটা ভালো করে পড়বে, এখানে যে পুরো প্যাসেজটা ওইটা ভালো করে পড়বে। প্যাসেজটা ভালো করে পড়ার পর ওইখান থেকে কি লাইনগুলো, মানে মূল যেই লাইনগুলো সেগুলো নিবে, এরপর সেটা দিয়ে একটা ছোট্ট করে এরকম দেখে হালকা একটু মডিফাই করে লিখে ফেলবে। কিছুই নেই মুখস্থ করার এখানে। আমি আজকে তোমাদেরকে ডকুমেন্ট থেকে মডেল 1 সমাধান করে দেখালাম। এরকম কিন্তু আমরা পুরো 20টা মডেল এরকমভাবেই সিস্টেমে সমাধান করে দিয়েছি। এই যে দেখো প্রতিটাই কিন্তু এরকমভাবে সমাধান করে দিয়েছি এবং লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি পুরো 20টা, যেখান থেকে পরীক্ষায় তোমাদের ইনশাল্লাহ কমন আসবে। এই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পুরো ভিডিওটা দেখে নিতে পারো, অথবা এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা,
কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র ৩৯৯ টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে ৩৯৯ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। যারা 9-10-এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের প্রায়ই দেখা যায় এই ম্যাচিং নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এখানে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাইবা এবং কোনো প্রবলেমই থাকবে না ইনশাল্লাহ। আমাদের আগের ভিডিওটিতে বৈশাখী কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম বৈশাখী। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রাকিব, থ্যাংক ইউ রাকিব। এই প্রশ্নে পুরো নাম্বার পেতে হলে তোমাকে খুব ভালো করে আগে প্রশ্নটা পড়তে হবে, এরপর কিন্তু উত্তর দিতে হবে। যেমন এখানে প্রথম যেটা বলা আছে সেটা হলো পাংচুয়ালিটি ইজ এ ভার্চু। এবার এটার সাথে কোনটা বসবে? চলো আমরা দেখে নেই উত্তরটা। এর সাথে বসবে হলো 2 দ্বিতীয় কলাম থেকে এবং তৃতীয় কলাম থেকে বসবে 4। তাহলে ফুল যে বাক্যটা হবে সেটা হবে পাংচুয়ালিটি ইজ আ ভার্চু হুইচ ক্যান মেক আস সাকসেসফুল ইন ফিউচার। সময়ানুবর্তিতা এমন একটি গুণ যা আমাদের ভবিষ্যতে সফল করতে পারে। অর্থাৎ এখান থেকে আমাদের বসতেছে এইটা এবং এখান থেকে বসতেছে হলো এইটা। এরপর বি হলো ইট হেল্পস আস টু বিকাম অ্যাকুরেট ইন টাইমিং। এটি আমাদের সময়ের সঠিক ব্যবহারে দক্ষ হতে সাহায্য করে, যেটা বি এর সাথে কলাম বি থেকে 5 এবং কলাম সি থেকে 1 নাম্বারটা মিলছে। এটা আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে যে বাক্যটার অর্থটা কি ঠিকমতো হচ্ছে কিনা। যদি অর্থটা ঠিকমতো হয় তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে। এরপর সি নাম্বারটা, এটার সাথে 1 এবং 2 মিলবে। A punctual person is loved by all. একজন সময়ানুবর্তী ব্যক্তি সবার কাছে প্রিয়। এরপর ডি নাম্বারটার সাথে মিলবে হলো 4 নাম্বার এবং 5 নাম্বার, যেখানে বলা হচ্ছে হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক। যিনি সময়ানুবর্তী তিনি কখনোই তার কাজে দেরি করেন না। এরপর শেষেরটা হবে ইয়ের সাথে 2টা 3। ইফ উই বিকাম পাংচুয়াল উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ। যদি আমরা সময়ানুবর্তী হই তবে আমরা অবশ্যই জীবনে সফল হব। অর্থাৎ এটার সাথে এই যে 3 নাম্বারটা এইটা এবং এটা মিলতেছে এবং এটা কিন্তু একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। আমরা এই ম্যাচিংয়ে শুধুমাত্র একটা জিনিসই খেয়াল রাখবো যে এটা কি অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করতেছে কিনা। যদি তৈরি করে তাহলে ওইটাই কিন্তু আমরা উত্তরে লিখে দিব এবং উত্তর মিললেই, এটার অর্থ মিললেই কিন্তু উত্তরটা হয়ে যাবে এবং এখানে তোমাকে নাম্বার দেওয়া হবে। যারা ক্লাস 9-10-এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী এবং রিঅ্যারেঞ্জ নিয়ে প্রবলেম ফেস করতেছো, আজকের ভিডিওটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এখানে প্রথমেই তোমাকে রিঅ্যারেঞ্জটা দেওয়ার আগে কিছু জিনিস জানতে হবে। সেটা হলো যদি রিঅ্যারেঞ্জটা কোনো ব্যক্তির জীবনী নিয়ে হয় তাহলে প্রথমেই কিন্তু তার জন্ম কোথায় হয়েছে, জন্মসাল সেটা দিবে। এরপর তার শৈশবটা কীভাবে কেটেছে সেটা দিবে। এরপর তার শিক্ষা জীবন, এরপর শিক্ষার পর তার কর্মজীবন এবং তিনি কাজ করে কি অর্জন করেছেন, কি কি পুরস্কার পাইছেন এটা আসবে। এরপর সবার শেষে আসবে হলো মৃত্যু। এই ধারাবাহিকতাটা কিন্তু আমাদের অনুসরণ করতে হবে যখন সেটা কোনো ব্যক্তির জীবনী নিয়ে হবে, যেমন হতে পারে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর যদি নীতি গল্প হয়, অর্থাৎ এটা একটা গল্প, এরকম যদি হয় তাহলে সেটার বাক্যটা শুরু হবে ওয়ান্স আপন এ টাইম এরকম কোনো একটা লাইন দিয়ে, আর সবার শেষে কিন্তু একটা শিক্ষা বোঝাবে উপসংহার হিসাবে। আমাদের আগের ভিডিওটিতে কবিতা আক্তার কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম কবিতা। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সঞ্জু, থ্যাংক ইউ সঞ্জু। আর আরেকটা জিনিস খেয়াল রাখবে সেটা হলো লিঙ্কিং ওয়ার্ড আর প্রোনাউন। যদি কোনো বাক্যে হি, শি, দে, ইট বা দিস থাকে তবে নিশ্চিত হতে হবে যে এখানে কিন্তু তার আগে একটা নাউন থাকবে। মানে এই যে লাইনগুলো এগুলো কিন্তু কখনোই প্রথম লাইন হবে না, কারণ এগুলো দিয়ে কিন্তু কোনো একটা মানুষকে বা কোনো একটা জায়গাকেই উল্লেখ করা হয়, উদ্দেশ্য করে বলা হয়। তাই প্রথমে কিন্তু যেই লাইনগুলো হবে সেগুলো হবে এই নাউনওয়ালা লাইনগুলো, এর পরবর্তীতে এইগুলো থাকবে। এরপর আরেকটা জিনিস, দেন, আফটার দ্যাট, ফাইনালি, অ্যাটলিস্ট, এই বাক্যগুলো দিয়ে কিন্তু একটা ক্রম বোঝায় বা ধারাবাহিকতা বোঝায়, যার কারণে এগুলো কখনোই ফার্স্ট লাইন হবে না, বরং কোনো একটা বিষয় ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তী লাইনগুলোতে এগুলো বসবে। এই কয়েকটা জিনিস যদি তুমি খেয়াল রাখো তাহলে কিন্তু এইটার উত্তর করাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা এই যে প্রথমটা আছে সেটা সলভ করে নিই। এখানে প্রথমেই কিন্তু তোমার আনসার শিটের মধ্যে এরকম একটা টেবিল দিতে হবে। টেবিল দিয়ে এরকম 1 থেকে 8 পর্যন্ত দিয়ে কোন লাইনটা কখন হয়েছে সেটা এরকম লিখে দিতে হবে। যেমন এখানে প্রথমে হবে ডি নাম্বার লাইনটা,
এরপর হবে এইচ, তারপর হবে সি, জি, এফ, বি, এ এবং ই। তাহলে চলো এটা আমরা একটু অর্থ সহকারে দেখি। অলওয়েজ কিন্তু অর্থটার দিকে খেয়াল রাখবে। দেখো এখানে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম। দেখতে পাচ্ছ যে এখানে একটা গল্প নিয়ে কথা হচ্ছে, তাই কিন্তু আমাদের এই যে এই নিয়মটা অনুযায়ী, এই যে এখানে তোমাদেরকে আমরা বলেছিলাম ওয়ান্স আপন এ টাইমে যে নীতি গল্প যখন হবে তখন কিন্তু ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয় অনেক ক্ষেত্রেই। তাহলে এখানেও কিন্তু এটাই শুরু হচ্ছে। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট। একদা দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। এরপর এস নাম্বারটা হবে তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা বলছিল। এরপর সি নাম্বার সাডেনলি দে কেম অ্যাক্রস আ বেয়ার। হঠাৎ তারা একটি ভাল্লুকের সামনে পড়ল। এরপর আসবে দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আপ আ ট্রি বাট দ্য লেটার কুড নট ক্লাইম্ব। প্রথম বন্ধুটি একটি গাছে উঠে পড়ল, কিন্তু পরের জন বা দ্বিতীয় বন্ধুটি কিন্তু গাছে চড়তে পারল না, কারণ সে গাছে উঠতে পারে না। এরপর এফ নাম্বারটা হবে ফাইন্ডিং নো আদার ওয়ে দ্য লেটার ওয়ান লেড ডাউন অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ফেইন্ট ডেথ। অন্য কোনো উপায় না পেয়ে দ্বিতীয় বন্ধুটি মাটিতে শুয়ে পড়ল এবং মৃত্যুর ভান করল। এখানে দেখো প্রতিটা লাইনের সাথে কিন্তু তার পরবর্তী লাইনের একটা অর্থের মিল আছে। এই জিনিসটাই তোমাদেরকে বলতেছি যে একটু অর্থের দিকে খেয়াল রেখে কিন্তু লাইনের সাথে লাইনের মিল আছে কিনা, ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা, ওইটার দিকে তোমরা খেয়াল রাখবা বেশি করে। এজন্য কিন্তু তোমাদের অনেক অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরটা হবে বি নাম্বার দ্য বেয়ার স্মেল্ড হিজ ইয়ার্স নোজ অ্যান্ড ফেস। ভাল্লুকটি তার কান, নাক এবং মুখ শুকলো। এরপর হবে এ হি থট হিম টু বি ডেড। সে ভাল্লুকটি তাকে মৃত বলে মনে করলো। এরপর হবে ই দেন দ্য বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে। তারপর ভাল্লুকটি চলে গেল। এইটুকুই ছিল কিন্তু এই পুরো গল্পটা, এবং তোমরা এখানে প্রতিটা লাইনের সাথে কিন্তু আগেরটার সাথে পরের লাইনটা একটা মিল খুঁজে পাইছো। তোমরা কিন্তু যখন এটা খাতায় লিখবে পরীক্ষার, তখন কিন্তু এরকম ডি এইচ এরকমভাবে লিখবে না, সরাসরি জাস্ট লাইন বাই লাইন প্যারাগ্রাফের মতো একটার পর একটা লিখে দিবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল লিখেছি। যারা ক্লাস 9-10-এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কাছে কিন্তু এই যে 8 নং প্রশ্নটা কোয়েশ্চেন ফ্রম পোয়েম, এটা একদম নতুন একটা টপিক এবং একটু কঠিনও বটে, কারণ এখানে তোমাদের বইয়ের মধ্যে মোট 7টা এরকম কবিতা দেয়া আছে এবং তোমাদের পরীক্ষার মধ্যে 8টা প্রশ্ন করা হবে, যে কোনোটা থেকে করতে পারে। মানে তোমাদের এই পুরো 7টা কবিতা সম্পর্কেই ভালো একটা ধারণা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এখান থেকে উত্তর দিতে পারবে। আমাদের আগের ভিডিওটিতে সাইমা আক্তার কমেন্ট করেছে আমি নতুন স্যার। থ্যাংক ইউ সাইমা আক্তার আমাদের সাথে থাকার জন্য। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে রাফিদ। থ্যাংক ইউ রাফিদ। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে এখানে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়। এই যে প্রথম কবিতা, এটা হলো বুকস নিয়ে, যেটা লিখেছেন হলো এলিনর ফারজন। প্রথমে আমরা এই কবিতাটা সম্পর্কে 3 লাইনে পুরো বিষয়বস্তুটা জেনে নিব, যে কবিতাটা আসলে কি নিয়ে লেখা, এটার পুরো সারমর্মটা। এরপর আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখব এই পুরো কবিতাটার। এরপর শেষে আমরা এখানে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, প্রতিটা লাইন ধরে ধরে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন এবং সেগুলোর অ্যান্সার দেখব। এরপর এখানে কবিতা থেকে কোন জায়গা থেকে কোনটার উত্তর হয়েছে, কোন লাইনের উত্তর হয়েছে, সেটাও আমরা লাইন বাই লাইন একদম স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেই এই যে কবিতাটা, সেটা কি নিয়ে লেখা। বুকস কবিতার মূল বিষয়বস্তু নিচে 3 লাইনে দেওয়া হলো। প্রথম লাইনটা হলো বই পড়ার মাধ্যমে মানুষ কল্পনার এক বিস্ময়কর জগতে পৌঁছে যায়, যেখানে নতুন নতুন ধারণা ও মানুষের সাথে পরিচয় ঘটে। দ্বিতীয়টা হলো বই আমাদের মনকে বর্তমান সময় ও স্থান থেকে দূরে কোনো অজানা দেশে বা সুদূর অতীতে নিয়ে যেতে সক্ষম। এরপর হলো প্রতিটি বই হলো একটি জাদুর বাক্সের মতো, যা জ্ঞান ও আনন্দের এক বিশাল ভাণ্ডার নিজের মলাটের ভেতর আগলে রাখে। তো আমরা কিন্তু মোটামুটি বুঝে গেছি যে এই বই নিয়ে আসলে এখানে কি লেখা থাকবে। তারপর এবার চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখে নিই, তাহলে কিন্তু এটা আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে লাইনটা সেটা হলো হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। অ্যাজ ওয়ান ওপেন্স দ্যাম অ্যান্ড লুকস। যখন কেউ তাদের খোলে ও দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ। নতুন ধারণা ও মানুষের উদয় হয়। ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ। আমাদের কল্পনায় ও চোখে। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে। আমরা যে ঘরে বসি তা যায় মিলিয়ে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে। আর খেলায় খুঁজে পাই নিজেদেরকে। উইথ সামওয়ান হু বিফোর দি এন্ড
কারো সাথে শেষের আগে যে মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড আমাদের পছন্দের বন্ধু হতে পারে, অর উই সেল অ্যালং দ্য পেজ অথবা আমরা সেই পাতায় চলি ভেসে, টু সাম আদার ল্যান্ড অর এজ অন্য কোনো দেশে বা যুগে। তোমরা কিন্তু একটু খেয়াল করে দেখবে এখানে কি বোঝানো হচ্ছে, কি বোঝাতে চাচ্ছেন আমাদের এলিনোর ভার্জন কবি। এখানে কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা এই যে বইয়ের পাতা সেটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারি, কারণ অন্য দেশ নিয়ে লেখা বইগুলো যখন আমরা পড়ি, এবং আমরা কিন্তু যুগ থেকে যুগান্তরে চলে যেতে পারি। আমরা চলে যেতে পারি অতীতে, আমরা চলে যেতে পারি একদম ভবিষ্যতে, আরও 50 বছর 100 বছর পরে কি হবে সেগুলোতেও। এটাই এখানে বোঝানো হচ্ছে। এরপর দেখো, হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটি চেয়ারে থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, তবে মনটি পড়ে থাকে হলো সেখানে। ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটি বই একটি জাদুর বাক্স। উইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যা এক স্পর্শে খোলে কোনো শিশু। বিটুইন দেয়ার আউটসাইড ক্যাভার্স, বাইরের দুই মলাটের মাঝে। বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সব কিছু। এই যে কবিতাটা, এবার চলো আমরা এই কবিতার মধ্য থেকে লাইন থেকে যে কোয়েশ্চেনগুলো করা হবে, প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু এক একটা লাইন থেকে করা হবে বা কিছু তোমার মতামত জানার জন্য করা হবে। এবার চলো দেখে নেই এই কবিতা থেকে কত রকমের কোয়েশ্চেন হতে পারে এবং সেগুলোর উত্তর সহ, এবং কোন লাইন থেকে সেই কোয়েশ্চেনগুলো হয়েছে এবং উত্তরগুলো হয়েছে সেটা সহ। প্রথম কোয়েশ্চেনটা করা হয়েছে, হোয়াট ডু বুকস ব্রিং টু আস অ্যাকর্ডিং টু দ্য পয়েম বুকস। বুকস কবিতাটি অনুযায়ী বই আমাদের জন্য কি আনে? এটার অ্যান্সার হবে, অ্যাকর্ডিং টু দ্য পয়েম বুকস ব্রিং নিউ আইডিয়াস অ্যান্ড পিপল টু আস। কবিতাটি অনুযায়ী বই আমাদের জন্য নতুন ধারণা ও মানুষ নিয়ে আসে। খেয়াল রাখবে, আমরা কিন্তু উত্তরটা এই বাক্যটা থেকেই শুরু করব। যে প্রশ্নটা করা হয়েছে বাক্য দিয়ে, ওই বাক্য থেকেই। যেমন এখানে কিন্তু আমাদেরকে এই কোয়েশ্চেনটা করছে, আমরা উত্তরটা শুরু করছি কিন্তু এখান থেকেই, যে অ্যাকর্ডিং টু দ্য পয়েম কবিতাটি অনুসারে, এই যে বুকস কবিতাটি অনুসারে। এরপর আমরা এটা উত্তরটা লিখবো কোথা থেকে? এই যে দেখো, এর কোয়েশ্চেনটা এখানে আছে, যে বই কিন্তু আমাদের জন্য নিয়ে আসে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, নতুন ধারণা ও মানুষদেরকে আমাদের কাছে নিয়ে আসে। তাহলে এখান থেকে আমরা সরাসরি উত্তরটা দিয়ে দিয়েছি। দেখো, অ্যাকর্ডিং টু দ্য পয়েম বুকস ব্রিং, এই যে এখান থেকেই বুকস ব্রিং, এরপর এখান থেকে দিলাম হলো মূল ধারণাটুকু, যে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল, এই যে এখানে দিলাম নিউ আইডিয়াস অ্যান্ড পিপল। এরপর বাকিটুকু এই যে প্রশ্ন থেকে টু আস, এর অর্থটা হলো কবিতা অনুযায়ী বই আমাদের জন্য নতুন ধারণা ও মানুষ নিয়ে আসে। দেখলা কত সহজ, একদম সহজ, কিন্তু যদি হালকা একটু তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। এরপর দেখো বি নাম্বার কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স ওয়েন ওয়ান ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট আ বুক। যখন কেউ একটি বই খোলে ও দেখে তখন কি ঘটে? আমরা এখান থেকেই অ্যান্সারটা দেব। ওয়েন ওয়ান ওপেন্স অ্যান্ড লুক অ্যাট আ বুক, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন দেয়ার ফ্যান্সিস। যখন কেউ একটি বই খোলে ও দেখে তখন তাদের কল্পনায় নতুন ধারণা ও মানুষের উদয় হয়। তাহলে এটাও কিন্তু এখান থেকেই আসলো, এই যে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস, অথবা এখানে আমরা কিন্তু দিচ্ছি হলো এই যে ইন দেয়ার ফ্যান্সিস। কেন? কারণ এখানে বলা হয়েছে যে ওয়ান ওপেন্স, ওয়ান মানে অন্য কোনো ব্যক্তিদেরকে বলা হইতেছে, আমাকে বলা হয় নাই বা তোমাকে বলা হয় নাই, যেহেতু অন্যদেরকে বলা হয়েছে তাই কিন্তু আমরা এখানে ইন দেয়ার ফ্যান্সিস দিয়েছি। এই যে এখান থেকে আওয়ারের জায়গায় দিয়েছি ইন দেয়ার ফ্যান্সিস। এতটুকু তো বুঝতে পেরেছ আশা করি। এরপর সি নাম্বার কোয়েশ্চেনটা দেখো, হোয়াট মেল্টস অ্যাওয়ে ওয়েন উই রিড আ বুক। যখন আমরা বই পড়ি তখন কি অদৃশ্য হয়ে যায়? এটার অ্যান্সারটা হবে, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে ওয়েন উই রিড আ বুক। যখন আমরা বই পড়ি তখন আমরা যে ঘরে বসে থাকি তা মিলিয়ে যায়। এই যে দেখো, এটার অ্যান্সারটা এখানে, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসি তা মিলিয়ে যায়। এখান থেকে সরাসরি কিন্তু আমরা উত্তরটা এখানে দিয়ে দিয়েছি, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। এরপর এখান থেকে এতটুকু, ওয়েন উই রিড আ বুক। শেষ এটার অ্যান্সারটা। এরপর দেখো ডি নাম্বার, হোয়াট মাইট দ্য পিপল ইন বুকস বিকাম বাই দি এন্ড।
বইয়ের মানুষগুলো শেষ পর্যন্ত কি হতে পারে? এটার অ্যান্সার আমরা লিখব এখান থেকে শুরু করে বাই দি এন্ড পিপল ইন বুকস মাইট বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। শেষ পর্যন্ত বইয়ের মানুষগুলো আমাদের পছন্দের বন্ধু হতে পারে। এবার চলো আমরা দেখে নিই এই ডি এর অ্যান্সার কোথায় আছে। এই যে এখানে দেখো, মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। এই যে দেখো এখান থেকে শুরু, উইথ সাম ওয়ান হু বিফোর দি এন্ড। এই যে শেষের আগে কি হতে পারে? মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড, আমাদের পছন্দের বন্ধু হতে পারে। সরাসরি এখান থেকে উত্তরটা কিন্তু এখানে চলে আসলো। আশা করি এটাও বুঝতে পেরেছ। এরপর দেখো ই নাম্বারটা, হোয়াট ডু উই ডু অ্যাজ উই সেল অ্যালং দ্য পেজেস অফ বুক। আমরা বইয়ের পাতাগুলো ভ্রমণ করার সময় কি করি? অ্যান্সার হবে অ্যাজ উই সেল অ্যালং দ্য পেজেস। এখান থেকে অ্যাজ উই সেল অ্যালং দ্য পেজেস। এই যে শুরু, আমরা কিন্তু এই প্রশ্ন থেকে শুরু করতেছি প্রতিটা উত্তর, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। এইভাবে যদি তোমরা শুরু করে লেখো পুরো উত্তরটা সাজিয়ে, তাহলে কিন্তু স্যার তোমাদেরকে পুরো নাম্বার দিতে বাধ্য, দিবেই। এরপর লিখবো আমরা উই গো টু সাম আদার ল্যান্ড অর এজ। যখন আমরা পাতাগুলো ভ্রমণ করি তখন আমরা অন্য কোনো দেশে বা যুগে চলে যাই। এটার অ্যান্সারটা কোথা থেকে আসলো? এই যে দেখো এখানে ই নাম্বারটা, এই যে অর উই সেল অ্যালং দ্য পেজ। এরপর এই যে এখানে আছে সাম আদার ল্যান্ড অর এজ, মানে আমরা যখন এই এই যে সেই পাতায় চলি, ভেসে 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 চলি, তখন কিন্তু আমরা অন্য কোনো দেশে বা যুগে চলে যাই। এটার অ্যান্সারটা কিন্তু এখানে এখানে মিলিয়ে আছে। তাহলে এটাই কিন্তু আমরা সরাসরি উঠিয়ে দিয়েছি, উই গো টু সাম আদার ল্যান্ড অর এজ। এরপর এফ নাম্বার কোয়েশ্চেন, ওয়ার ইজ আওয়ার বডি ওয়াইল রিডিং আ বুক। বই পড়ার সময় আমাদের শরীর কোথায় থাকে? এর অ্যান্সার হলো ওয়াইল রিডিং আ বুক। এখান থেকে শুরু করেছি, দেখো উত্তরটা ওয়াইল রিডিং এ বুক। বই পড়ার সময় আওয়ার বডি ইজ ইন দ্য চেয়ার, আমাদের শরীরটা থাকে হলো চেয়ারের মধ্যে। এই অ্যান্সারটা কোথা থেকে পাইছি দেখো, এই যে এক নম্বর এখানে, হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমাদের দেহটা চেয়ারে থাকে। এটা সরাসরি আমরা উত্তর এখানে উঠাইছি। এরপর জি নাম্বার কোয়েশ্চেনটা হলো ওয়ার ইজ আওয়ার মাইন্ড ওয়াইল রিডিং আ বুক। বই পড়ার সময় আমাদের মন কোথায় থাকে? এর অ্যান্সার হবে ওয়াইল রিডিং আ বুক আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। বই পড়ার সময় আমাদের মন সেখানে থাকে। সেখানে বলতে বোঝানো হচ্ছে বইয়ের জগতের মধ্যে, আমরা যেই বিষয়টা নিয়ে যেই যুগটা নিয়ে পড়তেছি ওই জায়গায় কিন্তু চলে যায় আমাদের মন। তাহলে এটার অ্যান্সারটা কোন জায়গায় আছে? এই যে এখানে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, সেখানে। এরপর দেখো এইচ নাম্বার কোয়েশ্চেনটা হলো হাউ ডাজ দ্য পোয়েম বুকস ডিসক্রাইব ইচ বুক। বুকস কবিতায় প্রতিটি বইকে কি বলে বর্ণনা করা হয়েছে? এটার অ্যান্সারটা হলো দ্য পোয়েম ডিসক্রাইবস ইচ বুক অ্যাজ আ ম্যাজিক বক্স। কবিতাটিতে প্রতিটি বইকে একটি জাদুর বাক্স হিসেবে কিন্তু বর্ণনা করা হয়েছে, যেটা আমরা দেখতে পাই হলো এই যে এখানে এইচ নাম্বার। এই যে দেখো, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স। এখানে এইচ নাম্বারের উত্তর হলো এইটা, প্রতিটি বই কিন্তু একটি জাদুর বাক্স। এটাই আমরা এখানে অ্যান্সারে লিখে দেব। এরপর দেখো আই নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ক্যান আ চাইল্ড ডু উইথ আ বুক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। কবিতাটি অনুযায়ী একটি শিশু বইয়ের সাথে কি করতে পারে? এর অ্যান্সারটা হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েম আ চাইল্ড আনলক্স দ্য ম্যাজিক বক্স উইথ আ টাচ। কবিতাটি অনুযায়ী একটি শিশু এক স্পর্শেই জাদুর বাক্সটি খুলে ফেলে। এই অ্যান্সারটা কোথা থেকে? এই যে একটু নিচে আসো, এই যে দেখো, উইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলক্স, যা এক স্পর্শে খোলে কোনো শিশু খুলে ফেলে। এরপর হলো যে নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডু বুকস হোল্ড বিটুইন দেয়ার কাভার্স। বইয়ের মোড়কের ভেতর কি থাকে? অ্যান্সার হবে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স বিটুইন দেয়ার কাভার্স। বই তার মলাটের ভেতরে প্রেমিকদের জন্য সব কিছু ধরে রাখে। এটা কোথা থেকে আসছে? এই যে দেখো যে নাম্বার, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সব কিছু। এটাও সরাসরি আমরা এখানে উত্তর দিলাম। এরপর দেখো কে নাম্বার কোয়েশ্চেন হলো হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম বুকস। এই বুকস কবিতাটির কবি কে? এটা কিন্তু আমরা একদম প্রথমে দেখেছি, এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে এটা কে লিখেছে। এটা কিন্তু লিখেছে হলো এলিনোর ফার্জন। এই নামটা তোমরা কিন্তু বানান খেয়াল রাখবে, ELEANOR, এলিনোর, FARJEON। এটা বারবার করে লিখে রাখবে খাতায়, খাতার মধ্যে বারবার লিখবে, তাহলে কিন্তু মনে থাকবে। না হলে কিন্তু এই যে দুইটা শব্দ, এই শব্দগুলো কিন্তু মনে থাকবে না, কারণ এগুলো বিদেশি নাম, যার কারণে এগুলোর উচ্চারণের সাথে যেই বানান সেটার কিন্তু কোনো মিল নেই।
এই কারণে এটা বারবার লিখে প্র্যাকটিস করবে। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য পয়েট কম্পেয়ার বুকস টু ইন দ্য পয়েম? কবিতায় কবি কিসের সাথে বইয়ের তুলনা করেছেন? অ্যান্সার হবে ইন দ্য পয়েম দ্য পয়েট কম্পেয়ার্স ইচ বুক টু আ ম্যাজিক বক্স। অর্থাৎ কবিতায় কবি প্রতিটি বইকে একটি জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন। এটার অ্যান্সারটা কোথা থেকে আসলো চলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো, তুলনা করেছেন ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, জাদুর বাক্সের সাথে। তাহলে এটার অ্যান্সারটা আমরা এখান থেকে দিয়ে দেব। এরপর দেখো পরবর্তী যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো এম নাম্বার। হোয়াট রাইজেস ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আইজ ওয়েন উই ওপেন আ বুক? যখন আমরা একটি বই খুলি তখন আমাদের কল্পনা ও চোখে কি ভেসে ওঠে? অ্যান্সারটা হবে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আইজ ওয়েন উই ওপেন আ বুক। যখন আমরা একটি বই খুলি তখন আমাদের কল্পনা ও চোখে নতুন ধারণা ও মানুষ ভেসে ওঠে। এটার অ্যান্সারটা কোথা থেকে হলো? এই যে একটু উপরে যাও, এখানে দেয়া আছে এম নাম্বার। এই যে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ। আর নতুন ধারণা ও মানুষের উদয় হয় আমাদের কল্পনায় ও চোখে। তাহলে অ্যান্সারটা কিন্তু এই 2 লাইন থেকে হলো, এটা আমরা দিয়ে দিলাম। এরপর এন নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডাজ রিডিং আ বুক অ্যালাউ আস টু ডু মেটাফরিকলি? বই পড়া আমাদের রূপকভাবে কি করার অনুমতি দেয়? অ্যান্সার হলো মেটাফরিকলি রিডিং আ বুক অ্যালাউজ আস টু সেল টু সাম আদার ল্যান্ড অর এজ। রূপকভাবে বই পড়া আমাদের অন্য কোনো দেশে বা যুগে ভ্রমণ করার সুযোগ দেয়। এখানে রূপকভাবে কিন্তু বোঝায় হলো যেটা আসলে বাস্তবে সম্ভব না, কিন্তু আমরা কল্পনায় যে জিনিসটা করতে পারি ওইটাকেই বলা হয় রূপকভাবে করা। তো এখানে আমাদের বই পড়াটা রূপকভাবে কি কি করার অনুমতিটা দেয় সেটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এই যে দেখো এন নাম্বার কোয়েশ্চেনের উত্তরটা হলো এইখানে, অর উই সেল অ্যালং দ্য পেজ টু সাম আদার ল্যান্ড অর এজ। মানে আমরা এক জায়গা থেকে, এক দেশ থেকে আরেক দেশে, এক যুগ থেকে আরেক আরেক যুগে, এটা আমরা মেটাফরিকলি বা রূপকভাবে কিন্তু চলে যেতে পারি বই পড়ার মাধ্যমে। এরপর দেখো ও নাম্বার কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য বডি অ্যান্ড মাইন্ড ওয়াইল রিডিং আ বুক? বই পড়ার সময় শরীর ও মন সম্পর্কে কবি কি বলেছেন? এখানে অ্যান্সারটা হবে দ্য পোয়েট সেজ দ্যাট দ্য বডি ইজ ইন দ্য চেয়ার বা দ্য মাইন্ড ইজ ওভার দেয়ার। কবি বলেছেন যে শরীর চেয়ারে থাকে কিন্তু মন অন্য কোথাও, মানে হলো বইয়ের জগতে থাকে। এটাই কিন্তু কবি বলেছেন। এই যে আমরা দেখতে পেয়েছি, দেখো এই যে হিয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার। ও নাম্বার এফ নাম্বার দুইটার উত্তরে কিন্তু এখান থেকে, এবং এখানেও আছে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। তার মানে বোঝাচ্ছে যে বডি হলো চেয়ারে থাকে, মনটা থাকে হলো ওভার দেয়ার বা ওইখানে। ওইখানে মানে হলো বইয়ের মধ্যে যেটা পড়তেছি, যেই জগৎ নিয়ে যেটা নিয়ে পড়তেছি ওইখানে থাকে। সেটাই কিন্তু কবি বলেছেন, এটা সরাসরি আমরা এখানে বলে দিলাম। এরপর পি নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ম্যাজিক্যাল অ্যাবিলিটি ডু বুকস হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতাটি অনুযায়ী বইয়ের কি জাদু ক্ষমতা আছে? অ্যান্সার হলো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স হুইচ আ চাইল্ড আনলকস উইথ আ টাচ। কবিতাটি অনুযায়ী প্রতিটি বই একটি জাদুর বাক্স যা একটি শিশু স্পর্শের মাধ্যমেই খুলে ফেলে। এই অ্যান্সারটা কোথা থেকে আসলো চলো আমরা দেখে নিই। এই যে দেখো, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলকস। তাহলে এই যে পি নম্বর, এই 2 লাইন মিলিয়ে অ্যান্সারটা আছে, সেটাই আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি। এরপর দেখো কিউ নাম্বার কোয়েশ্চেন, এটা হলো লাস্ট কোয়েশ্চেন এই কবিতার। হোয়াট ডু বুকস রিপ্রেজেন্ট ফর দেয়ার লাভার্স? বই তার প্রেমিকদের জন্য কি উপস্থাপন করে? এর অ্যান্সারটা হবে বুকস রিপ্রেজেন্ট অল থিংস ফর দেয়ার লাভার্স। বই তার প্রেমিকদের জন্য সব কিছুর প্রতিনিধিত্ব করে। যেটার অ্যান্সারটা আছে এই যে দেখো এখানে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। অর্থাৎ বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সব কিছু, বা প্রেমিকদের জন্য সব কিছু রাখে তার মধ্যে। এটা সরাসরি অ্যান্সারটা এখানে হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে উত্তরগুলো আমরা দিলাম সেটা কিন্তু পুরো কবিতাটা আমরা ভালো করে পড়েছি বিদায় দিতে পেরেছি। যদি তোমার এটা না পড়া থাকে তাহলে কীভাবে দিবা? তাই কিন্তু এই পুরো কবিতাটা তোমাদের ভালো করে একটু অর্থ দেখে দেখে বুঝে বুঝে পড়া থাকতে হবে। এরপর এখানে কোয়েশ্চেনটা কিভাবে আসলে, প্রশ্ন থেকে আমরা কিছু ওয়ার্ড নিয়ে তারপর উত্তরটা সাজিয়ে, কবিতা থেকে কিছু ওয়ার্ড নিয়ে কিভাবে সাজিয়ে লিখব সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়েছি। এবং তোমাদের জন্য কিন্তু আমি শুধুমাত্র একটা না, তোমাদের বইয়ে যতগুলো কবিতা আসে মোট
7টা কবিতা যেগুলো থেকে প্রশ্ন আসে তোমাদের। এই 7টা পুরোটা কবিতাই কিন্তু আমরা এরকম লাইন বাই লাইন অনুবাদ দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর প্রতিটার আমরা অনুবাদ সহ অ্যান্সারগুলো দিয়েছি, প্রশ্নগুলো দিয়েছি, যত ধরনের প্রশ্ন হতে পারে সকল প্রশ্ন। জাস্ট এগুলো যদি তুমি একবার করে দেখে যাও তাহলে পরীক্ষায় একদম 100তে 100 এগুলো থেকে কমন পড়বে। এগুলোর বাইরে আর কোনো কোয়েশ্চেন নাই, সোজা কথায়। জাস্ট এই কয়েকটা কোয়েশ্চেনই এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। এরপর কিন্তু আমি একটু নিচে দেখো, এই যে কবিতাটা, মূল কবিতাটা, ওইটার কোন লাইন থেকে কোন অ্যান্সারটা আইছে, কোনটা কোন লাইন থেকে কোন অ্যান্সারটা, প্রতিটা কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরকম প্রতিটা ধরে ধরে দেখিয়ে সবগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। দেখো পুরো 7টা কবিতা যতগুলো আছে, শেষেরটা হলো ও মি ও লাইফ, ওয়াল্ট উইটম্যানের লেখা। এই সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+-এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। যারা ক্লাস 9-10-এ পড়ো অথবা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের অনেকেরই কোয়েশ্চেন্স ফ্রম স্টোরি এটা নিয়ে অনেক মাথা ব্যথা, কারণ এটা হলো তোমাদের জন্য নতুন এবং এখানে তোমাদের বইয়ের মধ্যে যতগুলো স্টোরি আছে সবগুলো থেকে মিলিয়ে যে কোনো 8টা কোয়েশ্চেন আসবে এবং সেখান থেকে তোমাকে যে কোনো 5টার উত্তর দিতে হবে। তাই এটা কিন্তু অনেকটাই কঠিন, কারণ তোমাদের পুরো বইয়ের মধ্যে মোট 12টা আছে স্টোরি। তো এখান থেকে কোনটা যে আসবে সেটা কিন্তু খুব ভালো করে কেউই বলতে পারবে না যে এটা থেকেই আসবে। হতে পারে সবগুলো থেকে মিলিয়ে একটা করে মোট 8টা আসবে। সেজন্য সবগুলোই কিন্তু ভালো করে পড়া থাকতে হবে। তো আজকের ভিডিওটা যদি তুমি দেখো তাহলে এই যে স্টোরি, এইখানে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। ইনশাল্লাহ তোমার 8টা থেকে 8টা কোয়েশ্চেনই কমন পড়বে এবং 5টার উত্তর তুমি দিয়ে একদম সম্পূর্ণ নাম্বার পাবে এখানে। তাহলে তোমাকে কি করতে হবে সেটা হলো, ফার্স্টেই তোমার বইয়ের যেই স্টোরিগুলো আছে সবগুলো খুব ভালোভাবে পড়তে হবে। তো এখানে আমরা কিন্তু তোমাদের সবগুলোই স্টোরি লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, যাতে তোমরা পড়ে বুঝতে পারো এবং উত্তর দিতে পারো যে কোনো কোয়েশ্চেন করুক। এবং আজকে আমরা এই যে দ্য স্টোরি অফ সোনাবান অ্যান্ড আমিন, সোনাবান এবং আমিনের যেই গল্পটা, এটা থেকে যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলোর কোয়েশ্চেন এবং সেটার উত্তর দেখিয়ে দেব। এবং গল্পের মধ্যে কোন জায়গা থেকে যে উত্তরটা হলো সেটা কিন্তু এরকম দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দেব যে এই লাইন থেকে এর উত্তর, এই লাইন থেকে এল এর উত্তর হয়েছে। আমাদের আগের ভিডিওটিতে সিজান কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম সিজান। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তানিশা, থ্যাংক ইউ তানিশা। তো প্রথমে চলো দেখি এই গল্পের বিষয়বস্তু কি 3 লাইনে। পুরো গল্পের বিষয়বস্তুটা আমরা নিচে 3 লাইনে দেখব। প্রথমটা হলো, গল্পটি বিধবা সোনাভান ও তার ডান পিঠে কিশোর ছেলে আমিনের গভীর সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে আমিনের অবাধ্যতা সত্ত্বেও মায়ের অপার মমতা প্রকাশ পায়। এরপর 17 বছর বয়সে আমিন যখন মুক্তিযুদ্ধে যাওয়ার ঘোষণা দেয়, তখন সোনাভান তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং বড় হয়ে যাওয়া ছেলের মাঝে তার মৃত স্বামীর ছায়া খুঁজে পান। সব মিলিয়ে এটি যুদ্ধের পটভূমিতে একটি গ্রামীণ পরিবারের বিচ্ছেদের আশঙ্কা, মায়ের নিঃসঙ্গতা এবং সন্তানের প্রতি এক আবেগঘন অনুভূতির প্রতিচ্ছবি। এবার চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখি। প্রথম যেই কোয়েশ্চেনটা এই পুরো গল্পটা থেকে, সেটা হলো, ওয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার, অর্থাৎ আমিন যুদ্ধে যেতে চায় কেন। এর আনসারটা হবে, Amin wants to go to war because he is fascinated with fighting just like his dead father.
আমিন যুদ্ধে যেতে চায় কারণ তার মৃত বাবার মতোই যুদ্ধের প্রতি তার এক ধরনের আকর্ষণ কাজ করে। এই অ্যান্সারটা কোথা থেকে আসছে চলো আমরা দেখে নিই। এই যে দেখো, এটা কিন্তু সরাসরি উত্তর দেয়া নাই। এটা তোমার পুরো গল্পটার উপর ভিত্তি করে তারপর উত্তরটা সাজাবো আমরা। এই যে দেখো, এই লাইনের মধ্যে একটা দেয়া ক্লু দেওয়া আছে, যেমন ইট উইল টেক লং মা হি অ্যাসিওরস হার আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। এত বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে প্রশিক্ষণের পরই আমি ফিরে আসব। এরপর এটার সাথে আরেকটু মিল পাবো আমরা যখন একটু নিচে যাব। এখানে ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যে যুদ্ধ নয়, যুদ্ধের আকর্ষণই আমিনকে টেনে নিয়েছে। এরপর এখানেও একটু ক্লু দেওয়া আছে যে লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। তার মৃত বাবার মতোই আমিন ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা বাইচ নিয়ে পাগল। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমিন যুদ্ধে যেতে চায় কেন, কারণ সে হলো এটার নিয়ে অনেক ফ্যাসিনেটেড। এরপর দেখো দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, সেটা হলো হোয়াট ডাজ সোনাভান ফিড হার ডাকস। সোনাভান তার হাঁসগুলোকে কি খাওয়ায়? এর অ্যান্সার হলো সোনাভান ফিডস হার ডাকস আ মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড রাইস হাস্কস ইন আ আর্থেন বোল। সোনাভান একটি মাটির পাত্রে ধানের কুড়া এবং পানির মিশ্রণ তার হাঁসগুলোকে খাওয়ায়। তোমরা খেয়াল করবে আমরা কিন্তু অ্যান্সারগুলা, এই যে প্রশ্ন সেখান থেকেই নিচ্ছি। যেমন এই যে এখান থেকে সোনাভান ফিডস হার ডাকস, এখানে দেখো ডাজ দিয়ে কোয়েশ্চেন করছে, সেই কারণে কিন্তু মূল ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করব। তো ফিডের সাথে এস যুক্ত হয়, তাই আমরা লিখলাম এখান থেকে এই পর্যন্ত সোনাভান ফিডস হার ডাকস। এরপর যা খাওয়ায় সেটা আমরা গল্প থেকে লিখব। তো এবার চলো আমরা দেখি এর আনসারটা কোন জায়গায় দেয়া আছে। একটু উপরে দেয়া আছে, এই যে এদিকে কোথায়, এই যে এখানে দেখো, শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। এগুলো কিন্তু সে তার হাঁসকে খাওয়ায়। এরপর সি নাম্বার কোয়েশ্চেনটা হলো হোয়াট ডাজ আমিন ক্যারি টু দ্য বাজার। আমিন বাজারে কি নিয়ে যায়? এর অ্যান্সার হলো আমিন ক্যারিজ আ রটান বাস্কেট কন্টেইনিং 2 dozen eggs, a sheaf of areca nuts and a bottle gourd to the bazaar. আমিন 2 ডজন ডিম, একগুচ্ছ সুপারি এবং একটি লাউ ভর্তি একটি বেতের ঝুড়ি নিয়ে বাজারে যায়। এবার চলো দেখি এর অ্যান্সারটা কোন জায়গার মধ্যে দেয়া আছে। এটা দেয়া আছে নিচের দিকে, এই যে এখানে সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান হাটে বিক্রি করার জন্য আমিন যেসব জিনিস নেবে সেগুলো গুছিয়ে দিয়েছে। সেগুলোর মধ্যে হলো 2 dozen eggs, আ শেফ অফ আরেকানাটস, আ বটল গোর্ড। তাহলে এখান থেকে কিন্তু আমরা আনসারটা এখানে সরাসরি সাজিয়ে দিলাম, এই যে দেখো এতটুকু। এরপর ডি নাম্বার কোয়েশ্চেনটা হলো হোয়াট ডাজ আমিন ওয়্যার টু দ্য বাজার। আমিন বাজারে যাওয়ার সময় কি পরিধান করে? এটার অ্যান্সার হবে আমিন ওয়ার্স। এই যে দেখো আমরা কিন্তু এখান থেকেই নিচ্ছি আমিন ওয়ার, এখানে কিন্তু অ্যাস যুক্ত হবে কারণ ডাজ আছে তাই। আমিন ওয়ার্স, এরপর আ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি টু দ্য বাজার। আমিন তার লুঙ্গির উপর একটি ছোট হাতার ফুলের সাপওয়ালা শার্ট পরে বাজারে যায়। এর অ্যান্সারটা চলো আমরা দেখে নিই কোন জায়গায় আছে। এই যে এখানে আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন তার লুঙ্গির উপর ফুলের ছাপওয়ালা হাফ শার্ট পরে। এরপর ই নাম্বার কোয়েশ্চেনটা হলো ওয়াই ডাজ সোনাভান ফিল স্যাড অ্যাবাউট রেইজিং আমিন অ্যালন। আমিনকে একাই বড় করার কারণে সোনাভান দুঃখিত হন কেন? অ্যান্সার হলো সোনাভান ফিলস স্যাড বিকজ শি হ্যাজ টু ফেস নেইবার্সেস কমপ্লেন্টস অ্যালন অ্যান্ড হেটস মেনশনিং দ্যাট শি রেজড হার সান উইদাউট আ ফাদার। সোনাভান দুঃখবোধ করেন কারণ তাকে একাই প্রতিবেশীদের অভিযোগের মুখোমুখি হতে হয় এবং তার ছেলেকে বাবা ছাড়াই বড় করেছেন, এই কথাটি বলতে তিনি ঘৃণা করেন। এটার অ্যান্সারটা চলো আমরা কোন জায়গায় আছে সেটা দেখে নেই। একটু উপরে, এই নিচে আছে, এই যে শি হেটেড সেইং দ্যাট শিড রেজড হার সান অ্যালন। সেটা বলা ঘৃণা করত যে সে একাই তার ছেলেকে বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দ্যাম she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take these for your children. যদি সে পারত তবে আধা ডজন ডিম নিয়ে এসে আগন্তুকের হাতে দিত, বলতো দয়া করে এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে যান।
এরপর 1 নম্বর কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডাজ সোনাভান রিয়েলাইজ অ্যাবাউট আমিন? সোনাভান আমিন সম্বন্ধে কি বুঝতে পারে? আনসার হবে, সোনাভান রিয়েলাইজেস দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ টু বি জাস্ট লাইক হিজ ফাদার, শেয়ারিং দ্য সেম ফিজিক্যাল ফিচার্স, স্টাবর্ননেস অ্যান্ড ফ্যাসিনেশন উইথ ফাইটিং। সোনাভান বুঝতে পারে যে আমিন বড় হয়ে ঠিক তার বাবার মতোই হয়েছে, যার শারীরিক গঠন, জেদ এবং যুদ্ধের প্রতি আকর্ষণ তার বাবার মতোই। এর আনসারটা চলো আমরা দেখি কোথায় আছে। 1 নাম্বার একটু উপরে আছে মেবি, এই যে এখানে। দ্য সেম স্টাবর্ননেস ফ্লোজ ইন হিজ ব্লাড, একই জেদ তার রক্তে বইছে। এরপর ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, সে যখন কোনো কিছুর করার সিদ্ধান্ত নয় তখন তাকে থামানো যায় না। এবং উপরে আছে এই যে, সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। এই আমিন ফ্যাসিনেটেড এটাতে কেন? কারণ তার বাবাও এরকম ছিল, লাইক হিজ ডেড ফাদার, তার বাবার মতোই। এই সবগুলো এই 3টা লাইন থেকে মিলিয়ে কিন্তু আমরা এই আনসারটা করেছি। এরপর জি নাম্বার কোয়েশ্চেন, হাউ ডাজ সোনাভান ফিল অ্যাবাউট মতি? সোনাভান মতির প্রতি কীরূপ আচরণ করে? এর আনসারটা হলো, সোনাভান সিজ মতি অ্যাজ আমিনস কম্পেনিয়ন। সোনাভান মতিকে আমিনের সঙ্গী হিসেবে দেখে। এখানে অ্যান্সারটা দেয়া আছে এই যে জায়গায়, হি লিভস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। এই সময় আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নেয় এবং বারান্দায় বসে। এখানে কিন্তু সরাসরি সে সোনাভান যে এই মোরগটাকে মতিকে তার বন্ধু হিসাবে দেখে আমিনের, এটা কিন্তু বলা নেই। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে যে সে তার 12 সপ্তাহ বয়সী মোরগটাকে নিয়ে বারান্দায় বসে। এই যে এখানে একটা দেখলাম, একটা মোরগকে কখন একটা মানুষ বারান্দায় নিয়ে বসে থাকে? যখন তার সাথে বন্ধুত্ব হয়। আর একেও তার মা সোনাভান কিন্তু বন্ধুর মতোই দেখে। এরপরেরটা দেখো, এইচ নাম্বার, হোয়াই ডাজ আমিন নট টক ডিউরিং ব্রেকফাস্ট? আমিন সকালের নাস্তা খাওয়ার সময় কথা বলে না কেন? আনসার হবে, আমিন ডাজ নট টক বিকজ হি নোটিসেস সোনাভানস পাফি আইজ অ্যান্ড নোজ ইট ইজ বেটার নট টু মেনশন দ্য সাবজেক্ট অফ হিম গোয়িং টু ওয়ার। আমিন কথা বলে না কারণ সে সোনাভানের ফুলে ওঠা চোখে লক্ষ্য করে এবং বুঝতে পারে যে তার যুদ্ধে যাওয়ার বিষয়টি তোলা এখন ঠিক হবে না। এবার চলো দেখি এইচ নাম্বার কোথায় আছে, এই যে এখানে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। সকালের নাস্তা খাওয়ার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। সোনাভানের ফুলে ওঠা চোখ দেখে সে জানে যে গত রাতের বিষয় নিয়ে কিছু বলা উচিত নয়। এরপর আই নাম্বার কোয়েশ্চেনটা হলো, ওয়াই ডিড নেইবার্স কমপ্লেইন অ্যাবাউট আমিন? প্রতিবেশীরা আমিনের ব্যাপারে অভিযোগ করত কেন? এর অ্যান্সারটা হবে, নেইবার্স কমপ্লেইন্ড বিকজ আমিন ওয়াজ মিসchievous অ্যান্ড ইউজড টু স্টিল দেয়ার ডেড জুস অ্যান্ড এমটি দ্য জুস পট। প্রতিবেশীরা অভিযোগ করত কারণ আমিন খুব দুষ্ট ছিল এবং সে তাদের খেজুরের রস চুরি করে হাড়ি খালি করে দিত। এবার চলো এটা দেখি আমরা কোন জায়গায় দেয়া আছে গল্পে। মেবি একটু নিচে, এই যে দেখো, ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি আ ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস। 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত প্রায় প্রতিদিন প্রতিবেশীরা অসংখ্য অভিযোগ নিয়ে হাজির হতো। এরপর এখানে আছে, ইউর সান স্টোল মাই ডেড জুস এমটিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, খেজুর গাছ থেকে ঝুলানো রসের হাড়ি খালি করে দিয়েছে। এখানে কিন্তু ওই তার গ্রামবাসীরা এসে তার মায়ের কাছে এটা নালিশ জানাইতো। এই 2টা লাইনের আলোকে কিন্তু আমরা এটার অ্যান্সারটা করব। এরপর যে নাম্বার কোয়েশ্চেনটা হলো, হোয়াট ডাজ সোনাভান ডো অ্যাট নাইট? সোনাভান রাতে কি করে? অ্যাট নাইট সোনাভান টিপটোজ ইন্টু আমিনস রুম উইথ আ হারিকেন ল্যাম্প টু ওয়াচ হিম স্লিপ অ্যান্ড টাচ হিজ চিক অ্যান্ড ফরহেড। রাতে সোনাভান হাতে হারিকেন নিয়ে আমিনের ঘরে চুপি চুপি ঢোকেন তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে এবং তার গাল ও কপাল স্পর্শ করতে। চলো দেখি যে এর কোয়েশ্চেনের উত্তরটা কোথায় আছে, নিচের দিকে, এই যে। অ্যাট নাইট সোনাভান ক্লাইম্বস আউট অফ আর বেড, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইন্টু আমিনস রুম।
রাতে উঠে তিনি বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে আস্তে আস্তে আমিনের ঘরে যান। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সান। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখেন। হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতোই নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, শি টাচেস হিজ চিক, হিজ ব্রড ফরহেড। সে তার মায়ের মতোই ফর্সা গায়ের রং এবং ছোট খাড়া নাক পেয়েছে। সে তার গালে এবং কপালে হাত রাখে। এই যে চারটা লাইনের আলোকে আমরা এই অ্যান্সারটা কিন্তু করেছি। এরপর কে নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়? এর অ্যান্সার হলো, দ্য টেক্সট মেনশনস দ্য ককেরেলস নেম অ্যাজ মতি, লাইকলি গিভেন বাই আমিন অ্যাজ আ পেট নেম। টেক্সটে মোরগটির নাম মতি হিসেবে উল্লেখ আছে, যা সম্ভবত আমিন শখের বশে নাম হিসেবে দিয়েছে। এটা তোমরা জানোই যে কেউ যদি কোনো পশু পালে সেটাকে কিন্তু শখ করে একটা নাম দেয়। তো সেও কিন্তু এখানে এই মোরগটাকে তার শখের বশে এই নামটা দিয়েছে মতি। এবং এটা কিন্তু তুমি কোথাও পাবে না, পুরো গল্প যদি খোঁজো এটা কিন্তু পাবে না, এটা তোমার নিজে থেকে লিখতে হবে। যদি এরকম কোয়েশ্চেন কোথাও আসে তোমার পরীক্ষার মধ্যে, সেটা কিন্তু তুমি নিজে থেকে লিখতে হবে। এরপর দেখো এল নাম্বার কোয়েশ্চেনে, হোয়াই ইজ দ্য স্টোরি বাংলাদেশি বয় হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? গল্পে কোন যুদ্ধের উল্লেখ আছে? এর অ্যান্সার হবে, ইট ইজ আ বাংলাদেশি স্টোরি বিকজ অফ ইটস রুরাল সেটিং অ্যান্ড এলিমেন্টস লাইক লুঙ্গি, হাট অ্যান্ড ডেড জুস। ইট রিফার্স টু দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এটি একটি বাংলাদেশি গল্প কারণ এর গ্রামীণ পরিবেশ এবং লুঙ্গি, হাট ও খেজুরের রসের মতো অনুষঙ্গ রয়েছে। এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে। এই প্রশ্নের উত্তরে এই যে প্রথমে কথাগুলো বলা হইল যে লুঙ্গি, হাট এবং খেজুরের রসের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু আমরা গল্পের মধ্যে একটু আগে যে কোয়েশ্চেনের উত্তর দেখেছি সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম সেই কথাগুলো। এবং সেগুলো অনুযায়ী আরেকটা শেষের কোয়েশ্চেন আছে যে হুইচ ওয়ার ইজ রেফার্ড, এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? তো সেটা কিন্তু এই যে এখানে বলা হয়েছে যে আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধটা শুরু হয়। এবং এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই নির্দেশ করতেছে, এখানে এমনটাই বোঝা যাচ্ছে। তাহলে এটা আমরা দিব শেষেরটুকু, ইট রিফার্স টু দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা বলা হয়েছে। এবং কেন এটা বাংলাদেশি গল্প, সেই কারণে কিন্তু আমরা দিব এখানে এই যে লুঙ্গির কথা বলা হয়েছে, হাটের কথা বলা হয়েছে, তারপরে এই যে ডেড জুস মানে খেজুরের রসের কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু বাঙালি সংস্কৃতির একটা অংশ, সেই জন্য এটা বাংলাদেশি গল্প। এরপরে নম্বর কোয়েশ্চেন হলো, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তুমি কি জানো মোরগ লড়াই কি? এটার অ্যান্সার কিন্তু ওইখানে দেয়া নাই, গল্পে দেয়া নাই, এটা তোমার নিজে থেকে একটা উত্তর লিখতে হবে। তো এখানে তুমি কি লিখবা কক ফাইটিং ইজ আ ট্র্যাডিশনাল রুরাল স্পোর্ট হোয়ার টু রোস্টার্স আর মেড টু ফাইট ইচ আদার হুইচ আমিন ইজ ফেসিনেটেড উইথ। মোরগ লড়াই হলো একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা যেখানে দুটি মোরগের মধ্যে লড়াই বাঁধানো হয়, যা আমিনকে খুব আকর্ষণ করে। এই যে একটা তোমাদেরকে আমরা সলভ করে দিলাম, এরকম কিন্তু তোমাদের মোট 12টা কোয়েশ্চেন আছে এবং সবগুলোই কিন্তু তোমাদের খুব ভালো করে পড়া থাকতে হবে। 12টা এই গল্প থেকে এরকম অনেকগুলো কোয়েশ্চেন, যেগুলো আমরা লাইন বাই লাইন এরকম অনুবাদ সহ দিয়ে দিয়েছি এবং কোন লাইন থেকে উত্তর সেটাও দিয়ে দিয়েছি। যারা ক্লাস 9-10-এ পড়ো বা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের কিন্তু এই কমপ্লিটিং স্টোরি নিয়ে অনেক প্রবলেম হয়, কারণ এটা কিন্তু অনেকটাই মুখস্থ করার মতো দিতে হয়, মুখস্থ বিদ্যার মতো। এবং এই গল্পগুলো কিন্তু যদিও আসে বানিয়ে দেওয়ার মতো, বাট এতটাও কিন্তু বানিয়ে দেয়া যায় না। তো এখানে তোমাদেরকে আজকে আমি মোট 20টা গল্প খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়াবো এবং সেগুলো দেখিয়ে দিব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। এবং আজকে আমরা প্রথমে যে গল্পটা দেখব সেটা হলো, কিছুদিন আগে তোমরা জানো 2024-এ আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেটা নিয়ে এই গল্পটা, এটাও কিন্তু আসতে পারে। এটা সহ আরও খুব গুরুত্বপূর্ণ যেই গল্পগুলো আছে যেগুলো সাধারণত আসে পরীক্ষার মধ্যে, সেগুলোও দেখাবো। এই যে দেখো এরকমভাবে দেয়া থাকবে গল্পটা, যে রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি, একটি গল্পের শুরু অংশটি পড়ো। অ্যাড অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি, গল্পটি সম্পূর্ণ করতে অন্তত 10টি নতুন বাক্য যোগ করো। মানে এটা তুমি নিজের মতো করেই লিখতে পারো, কিন্তু কমপক্ষে
10টা বাক্য যোগ করতে হবে এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। লাইন বাই লাইন একটা অর্থ থাকতে হবে যাতে করে আগের লাইনের সাথে পরের লাইনটার অর্থটা মিল থাকে। আমাদের আগের ভিডিওটিতে পিমো কমেন্ট করেছে, স্যার আমি অনেক সুন্দর করে বুঝতে পেরেছি। থ্যাংক ইউ পিমো। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জাইদুল, থ্যাংক ইউ জাইদুল। তো এরকম দেয়া থাকবে তোমাকে 2 লাইন বা 3 লাইন, যেমন এখানে 2 লাইন দেয়া আছে। ফ্রম দ্য ভেরি ইয়াং এজ মুগ্ধ অলওয়েজ স্পোক আপ এগেনস্ট ইনজাস্টিস। খুব ছোটবেলা থেকেই মুগ্ধ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তো এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের মুগ্ধ ভাইকে নিয়ে লেখা হচ্ছে, যিনি জুলাই অভ্যুত্থানের মধ্যে একজন সৈনিক ছিলেন। এরপরে দেখো আরেকটু বলছে, সো ওয়েন হি স দ্য স্টুডেন্টস ফাইটিং এগেনস্ট দ্য ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট ফর দেয়ার। তাই ছাত্ররা যখন তাদের কোনো কিছুর একটার জন্য কিন্তু লড়তেছিল, সেটা বোঝাচ্ছে এর জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে তারা লড়েছিল, তখন তিনি বসে থাকতে পারেননি। এরপর কিন্তু আমাদের এই দেয়ারের পর থেকে কমপক্ষে 10টা লাইন যোগ করে এই পুরো গল্পটাকে সাজাতে হবে। তাহলে চলো আমরা সাজাই। এই যে দেখো, প্রথমে তোমরা কিন্তু এখানে একটা টাইটেল দিয়ে নিবে, যে এরকমভাবে মুগ্ধস স্যাক্রিফাইস টু এস্টাবলিশ রাইটফুল ডিমান্ড। ন্যায্য দাবি আদায়ে মুগ্ধর আত্মত্যাগ। এখানে লাইনটা এরকমভাবে আগে উপরে দিয়ে নিবে টাইটেলে, এরপর থেকে তোমরা এরকম লেখা শুরু করবে। তো প্রথম লাইনটা তো আমরা দেখলাম। এরপর, সো ওয়াইন হি স দ্য স্টুডেন্টস ফাইটিং এগেনস্ট দ্য ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট ফর দেয়ার রাইটফুল ডিমান্ড অফ কোটা রিফর্ম হি কুড নট সিট আইডিয়াল ইন দ্য হাউস। তাই ছাত্ররা যখন কোটা সংস্কারের ন্যায্য দাবিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়ছিল, তখন তিনি ঘরে বসে থাকতে পারেননি। On 18th July 2024, Mugdho set out to distribute food and water to the protesters who took part in the anti-discrimination students movement. 18ই জুলাই 2024 তারিখে মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের খাবার ও পানি বিতরণের জন্য বেরিয়েছিলেন। He came out with water bottles and boxes of biscuits in hands. তিনি হাতে পানির বোতল এবং বিস্কুটের বাক্স নিয়ে বেরিয়ে এসেছিলেন। হি শাউটেড ওয়াটার ওয়াটার হু নিডস ওয়াটার। তিনি চিৎকার করে বলছিলেন, পানি পানি, কার পানি লাগবে। হি ডিড সো বিলিভিং দ্যাট দ্য প্রোটেস্টার্স ওয়ার ফাইটিং ফর জাস্টিস। তিনি এটা বিশ্বাস করে এটি করেছিলেন যে বিক্ষোভকারীরা ন্যায়ের জন্য লড়ছে। সাডেনলি ল এনফোর্সার্স ওপেন্ড ফায়ার টু disperse the crowd and a bullet struck his forehead, exciting through his right ear. হঠাৎ জনতাকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালায় এবং একটি গুলি তার কপালে বিদ্ধ হয়, ডান কান দিয়ে বেরিয়ে যায়। এরপর ডক্টরস ডিক্লেয়ার্ড হিম ডেড আপন অ্যারাইভাল অ্যাট ক্রিসেন্ট হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিজ সেলফলেস অ্যাক্ট অফ সার্ভিস ক্যাপচার্ড ইন আ ভিডিও জাস্ট মিনিটস বিফোর হিজ ডেথ। তার এই নিঃস্বার্থ সেবার কাজটি মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগেই একটি ভিডিওতে ধারণ করা হয়েছিল। আলটিমেটলি দিস ট্র্যাজিক ইনসিডেন্ট বিকেম আ poignant symbol of the student-led uprising, highlighting the struggle for justice and change in Bangladesh. পরিশেষে এই মর্মান্তিক ঘটনাটি ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের এক হৃদয় বিদারক প্রতীকে পরিণত হয়, যা বাংলাদেশে ন্যায় বিচার এবং পরিবর্তনের সংগ্রামকে উজ্জ্বল করে তোলে। মুগ্ধ ওয়াজ অনার্ড অ্যাজ আ মার্টার উইথ ভেরিয়াস ট্রিবিউটস। বিভিন্নভাবে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুগ্ধকে শহীদ হিসেবে সম্মানিত করা হয়। ইট ইনক্লুডস দ্য রিনেভিং অফ আ পাবলিক স্পেস ইন হিজ মেমোরি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মুগ্ধ ওয়াটার বটলস অ্যাট প্রোটেস্টস। এর মধ্যে রয়েছে তার স্মৃতিতে একটি পাবলিক প্লেসের জনপরিসর নামকরণ এবং বিক্ষোভে মুগ্ধ পানির বোতল বিতরণ। His sacrifice continues to inspire activists until the fall of a fascist government. একটি ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত তার আত্মত্যাগ আন্দোলনকারীদের অনুপ্রাণিত করে চলেছে। এখানে আমরা মুগ্ধকে নিয়ে দেখলাম, এখানে আবু সাইদ নিয়েও আসতে পারে। এরপর এরকম খুব গুরুত্বপূর্ণ যেই গল্পগুলো আছে, এরকম কিন্তু মোট 20টা গল্প তোমাদেরকে আমরা এরকম লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়ে দিয়েছি।
তোমরা চাইলে সেটাও নিতে পারো এবং এটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। একটি মাত্র ডায়লগ শিখে কিভাবে যে কোনো ডায়লগ লিখে ফেলা যায় সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো, যে কোনো ইম্পর্ট্যান্ট ডায়ালগ আছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে যেই ডায়ালগগুলো আছে সেগুলো কিন্তু তুমি জাস্ট এটা শিখলেই দিয়ে ফেলতে পারবে। যেমন ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন বা বৃক্ষরোপণের গুরুত্ব, তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব, তারপর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, এরকমভাবে আর্লি রাইজিংয়ের গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব, মর্নিং ওয়াকের গুরুত্ব, ফিমেল এডুকেশনের গুরুত্ব, তারপর টেকনিক্যাল এডুকেশন বা কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম বা এসএসসি পরীক্ষার যেই প্রস্তুতি, এটার যে গুরুত্বটা সেটা নিয়েও কিন্তু অনেক সময় আসে। সেটাও কিন্তু তোমরা জাস্ট এটা শিখলেই দিতে পারবে। যেমন এই যে মাই সেলফ লেখা আছে, সেখানে যদি তোমাকে কোনো বন্ধুর নাম বলে থাকে, সেখানে তুমি মাই সেলফের জায়গায় তোমার নাম এবং এই ফ্রেন্ডের জায়গায় তোমার বন্ধুর নাম দিয়ে ফেলবে। আর যদি তোমাদের কোনো নামই দেয়া না থাকে প্রশ্নের মধ্যে, তাহলে তোমার নিজের নাম এবং তোমার যে কোনো বন্ধুর নাম দিয়ে দিতে পারো এরকমভাবে এই নামগুলোর মধ্যে। এরপর শুরু করবে এরকমভাবে, গুড মর্নিং, হাউ আর ইউ? শুভ সকাল, তুমি কেমন আছো? গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ? এটা বলবে তোমার বন্ধু যে শুভ সকাল, আমি ভালো আছি। আর তুমি, এখানে আমরা উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন কমেন্ট করেছে, স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ওয়েলকাম মঈনুদ্দিন। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জেরিন, থ্যাংক ইউ জেরিন। এরপর আবার তুমি বলবে, আই এম অলসো ফাইন, আর ইউ বিজি নাও? আমিও ভালো আছি, তুমি কি এখন ব্যস্ত? এরপর ফ্রেন্ড বলবে, নো, ওয়াই? না, কেন? আবার তুমি বলবে, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট আ সিরিয়াস ম্যাটার। আমি তোমার সাথে একটি গুরুতর বিষয়ে কথা বলতে চাই। ফ্রেন্ড, তোমার বন্ধু বলবে, অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। অবশ্যই তুমি যা জানতে চাও তা বলতে আমি সবসময় প্রস্তুত। এরপর তুমি বলবে, এই যে এখানেই হলো মূল বিষয়টুকু, যেখানে তুমি আসল জিনিসটা বলবে যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। এবারে যে টপিক নেম, এই টপিক নেমের জায়গায় তুমি ওই বিষয়টা দিবে যেটা নিয়ে লিখতে বলবে। যেমন ইম্পর্টেন্স অফ নিউজ পেপার হতে পারে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ হতে পারে, সেটা তুমি এখানে দিবা। অফের পরে বাকিটুকু ওইটুকু দিবে বিষয়টা। অর্থাৎ তুমি কি আমাকে এই বিষয়টার গুরুত্ব সম্পর্কে বলতে পারো? এরপর তোমার বন্ধু এটা বলবে যে দ্য ইম্পর্টেন্স অফ, এখানে আবার টপিক নেম ওই নামটা দিবে। যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা দিতে পারো, মানে যেটা আসবে সেটাই এখানে দিবে। ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান বিংস টু লিড আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। এখানে তুমি টপিকের নামটা দিবে, এরপর বলবা এর গুরুত্ব এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি সুখী এবং শান্তিময় জীবনযাপনের জন্য প্রত্যেক মানুষের এর গুরুত্ব জানা উচিত। এটুকুতেই তোমার মূল কাজটা, এতটুকুর মধ্যেই কাজ, আর কোনো কাজ নেই। এরপর বাকি যা আছে সব এরকমভাবে দিবে। যেমন তুমি আবার বলবা, থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এরপর তোমার বন্ধু বলবে, ওয়েলকাম, আই হ্যাভ টু গো নাও, গুড বাই।
স্বাগতম, আমাকে এখন যেতে হবে, শুভ বিদায়। এরপর তুমি আবার বলবে গুড বাই, শুভ বিদায়। তাহলে কিন্তু এটা শেষ হয়ে গেল। জাস্ট এই যে মাঝখানের 2টা লাইন আছে, যেমন এইখানে এইটুকুতে এবং এই যে এইটুকুতে ওই নামটা দিয়ে যেটা বিষয়ে লিখতে বলবে ওই বিষয়টা দিয়ে বাকি সব ঠিক রাখবা। এরপর দেখো আরেকটু কাজ আছে, সেটা হলো এটা তো দেখলাম আমরা গুরুত্ব নিয়ে। এরপর যদি তোমাকে কোনো কুফল নিয়ে লিখতে বলে, ব্যাড ইফেক্ট, যেমন হলো ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ বা বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা, তারপর আসে হলো ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল, আসে ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্টস, বন উজাড় এবং এর প্রভাব, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, তারপর মোবাইল ফোনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস, মানে মোবাইল ফোনের সুবিধা অসুবিধা বা ভালো মন্দ, তারপর লোডশেডিং, ট্রাফিক জ্যাম, এগুলো নিয়ে যদি আসে বা এই জাতীয় যত ক্ষতিকর দিক আছে সেগুলো নিয়ে যদি আসে, তাহলে ঠিক একই রকম দেখো এই যেগুলো দেখতেছো, গুড মর্নিং, ফ্রেন্ডের গুড মর্নিং, মাইসেলফ, এগুলো সব ঠিক একই রকম রাখবা। জাস্ট মাঝখানে এর আগেরটার মধ্যে আমরা যেরকম 2টা এরকম হলুদ করে দাগ দিয়ে দিয়েছিলাম, এখানেও সেম টু সেম রাখবা। জাস্ট আগেরটাতে আমরা লিখেছিলাম হলো ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এরপর দিয়েছিলাম ওই টপিক নেমটা। আর এইখানে তোমরা দিবা ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ, এরপর হলো নামটা। দেখতে পাচ্ছ তো একই জিনিস, একদম একই জিনিস, জাস্ট হলো এই যে এখানে অ্যাবাউট দ্য এর পরে ব্যাড ইফেক্ট অফ দিয়ে ওই টপিকের নেমটা দিবে এখানে। আর এটা এর আগেরটার মধ্যে আমরা দিয়েছিলাম হলো অ্যাবাউট দ্য এর পরে ইম্পর্টেন্স অফ, মানে গুরুত্ব, এরপর টপিক নেমটা। আর এটার ক্ষেত্রে এই যে ফ্রেন্ড যেটা বলবে এখানে, এটা তো আমরা দেখছি ভালো জিনিস বলছে, গুরুত্ব বলছে। আর এই যে ক্ষতিকর দিকেরটার মধ্যে বন্ধু বলবে হলো দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ, এরপর এখানে ওই টপিক নেমটা দিবা। তারপর ইজ সো অ্যাকিউট দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ইট ইম্পেয়ার্স আওয়ার নর্মাল লাইফ, ইট ইজ ইনডিড আ প্রবলেম ফর আওয়ার সোসাইটি, টু সলভ দিস উই হ্যাভ টু মেক আওয়ার পিপল কনসাস। এর ক্ষতিকর প্রভাব এতই তীব্র যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটি প্রকৃতপক্ষে আমাদের সমাজের জন্য একটি সমস্যা। এটি সমাধান করতে আমাদের মানুষকে সচেতন করতে হবে। এরপর বাকিটুকু যেটা আছে সেটা কিন্তু আগেরটা আমরা যেরকম দেখিয়েছি, এই যে এখানে এটা যেরকম লিখবা এটাও ঠিক একই রকমভাবে লিখে দিবা, তাহলে কিন্তু এটার অ্যান্সারও হয়ে যাবে। এই যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা সম্পর্কে বিস্তারিত জানতে এইটুকু দেখো। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো।